হ্যালো, হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3। আচ্ছা, সো লেটস সি। উম্মে হুমায়রা এটা করছেন। আমি এখন একটু রিফ্রেশ করতেছি, কিন্তু এরপর কিন্তু আর কোনো অ্যাসাইনমেন্ট নিব না, কারণ আজকে অলরেডি 10:30 বেজে গেছে। ক্লাসের আগে ইউজুয়ালি যে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করা হবে সেগুলো আমি কনসিডার করব ক্লাসে রিভিউ দেওয়ার ক্ষেত্রে। ডিরেক্টলি আপনাদের যে প্রবলেমগুলো ফেস করেন সেই প্রবলেমগুলো আমি নিচ্ছি। একটু রিফ্রেশ করলাম, দেখেন অনেকগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা, সো এইটা হচ্ছে মাহবুব হোসেন। গুড জব, নট ব্যাড। সুন্দর হয়েছে। আচ্ছা মাহবুব সাহেব, একটা জিনিস মনে রাখবেন, আমি বারে বারে বলতেছি কিন্তু, যে প্যারাগ্রাফ টেক্সটে কখনো বোল্ড ফন্ট দিবেন না। প্যারাগ্রাফ টেক্সটে সবসময় রেগুলার ফন্ট থাকা উচিত, নট বোল্ড। এইখানে থাকতে পারে বিকজ এটা হচ্ছে কি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন লাস্টের পার্টটা, বাট প্যারাগ্রাফ টেক্সটে কিন্তু কখনো বোল্ড ফন্ট হবে না। আচ্ছা, সেম এখানে প্যারাগ্রাফ টেক্সটে বোল্ড ফন্ট দিবেন না। বোল্ড না দিলে, রেগুলার দিলে এই জিনিসটা আর অনেক সুন্দর লাগতো। আর আরেকটা কাজ করতে পারেন, সবার উদ্দেশ্যে বলি, আপনারা ফন্টের কালার চেঞ্জ করতে পারেন। যেমন টাইটেলটা যদি হয় একটু ডার্ক ব্ল্যাক, তাহলে ফন্টের মানে প্যারাগ্রাফ টেক্সটটা একটু লাইট ব্ল্যাক হতে পারে, মানে গ্রে কালার হতে পারে। এটা আপনারা আশেপাশে দেখলেই দেখবেন, খেয়াল করলে। আমি একটা ছোট এক্সাম্পল দেখাচ্ছি, আপনাদের চোখের সামনে আসে সেটা। যেমন এই যে স্ক্রিনটা আমরা দেখতেছি, এখানে দেখেন বিভিন্ন কালারের ফন্ট কিন্তু ইউজ করা হয়। যেমন দেখেন ওনার নাম যেটা মাহবুব হোসেন, এটা একটু ডার্ক, আইকনগুলো আবার একটু ডার্ক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম 11 মিনিটস যে লেখা সেটা কিন্তু শুধুমাত্র লাইটার ফন্ট না, বাট লাইটার কালার অ্যাজ ওয়েল। লাইকের লেখাটা কিন্তু লাইটার, কমেন্টের লেখাটা কিন্তু লাইটার, রাইটার কমেন্টের লেখাটা কিন্তু লাইটার, আইকনগুলো কিন্তু লাইটার। সো কালো ইউজ করা হয়েছে কোথায়? এখানে কালো অবশ্য কোথায় ইউজ করা হয় না। আমি আগে বলছি যে আমাদের ডিজাইনগুলো, আমরা আশেপাশে যে ডিজাইনগুলো দেখি সেখানে কখনোই পিওর ব্ল্যাক অথবা পিচ ব্ল্যাক ইউজ করা হয় না এখন আর। পিচ ব্ল্যাক একটু পুরান আমলের ট্রেন্ড, নতুন ট্রেন্ড হচ্ছে মোর লাইক আ গ্রে শেড। পিচ ব্ল্যাক হয় না, এটা কিভাবে বুঝবেন? আপনি যখন এই কালার কোডটা, মানে এটা আই ড্রপার দিয়ে যদি কপি করে এখন নিয়ে গিয়ে ইলাস্ট্রেটর আই ড্রপার দিয়ে বসান, দেখবেন এটা কিন্তু 0000 হবে না। ওকে, সো পিচ ব্ল্যাক এটা এখন আর না, একটু গ্রে কালার ইউজ হয়। আর উপরেরটা যেটা বললাম, নামটা দেখেন একটু ডার্ক, লেখাটা একটু লাইট। সো এইখানেও যেটা করতে পারেন, এখানে বিজনেস সলিউশনটাকে ডার্ক কালার দিয়ে লোরেম ইপসাম লেখাটাকে লাইট কালার দিতে পারেন, একটু লাইট। সেটা একটা ডিফারেন্ট আপনার অ্যাস্থেটিক অ্যাপিল আসে আর কি, দেখতে একটু সুন্দর লাগে। সবার উদ্দেশ্যে এটা বলছি, তো সবাইকে বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। আচ্ছা রহমান সাহেব, একটু আপনার প্রবলেমগুলো বলেন, কি কি প্রবলেম ফেস করছেন, আমি সলভ করে দিচ্ছি। আচ্ছা, কালসাম আমাদের শেষ করেন নাই, কিছু বলার নাই আমার? শেষ হয় নাই? আচ্ছা, এন কে চৌধুরী, গুড জব, লোগো বানাইছেন নিজের। আচ্ছা, এটা না, এটা দেখছেন। এখানে দেখেন ফন্টটা সুন্দর হয়েছে, রেগুলার ফন্ট। যদিও ফন্টের ফ্যামিলি কোনটা, আই থিঙ্ক এটা কি লাটো ইউজ হয়েছে। নট ব্যাড, গুড। গ্রেডিয়েন্টের কাজগুলো ভালো করছেন, গ্রেট জব। ছবিগুলো ভালো হয়েছে, গ্রেট। আচ্ছা, লুকস গুড, ভেরি গুড। এন কে চৌধুরী খুব সুন্দর হয়েছে। আচ্ছা, মক আপ করে দিয়েছেন। আচ্ছা, উম্মে হুমায়রা যেটা দেখছিলাম, এখানে আই থিঙ্ক ফন্ট সাইজ একটু ছোট হবে, স্পেশালি এই ফন্ট সাইজ একটু ছোট হবে, এত বড় ভালো লাগবে না, আর একটু ছোট করেন, বেশি না অল্প। ভালো হয়েছে এটা। গ্রেডিয়েন্ট লুকস গুড, ফন্ট লুকস গুড, ভেরি গুড, এটা ভালো হয়েছে। আচ্ছা, এটা আপনাদের জন্য মোটামুটি ইজি কাজ ছিল। আমি ব্রশারের শুরুতে একটু ইজি কাজ দিছি আপনাদেরকে, বাট এভরিবডি ডিড গ্রেট। এখানে ফন্টে রেগুলার ফন্ট সাইজ বসান, আই থিঙ্ক এটা রেগুলারই আছে। আচ্ছা, এইখানে রহমান সাহেব, এই প্রবলেমগুলা বারে বারে রিপিট করবেন না। যেমন আপনার এখানে যেটা হয়েছে, দেখেন, এইটা কিন্তু আমি আর অ্যাকসেপ্ট করব না। এইখানে ফার্স্ট অফ অল ফন্ট অনেক ছোট, আমি বলছি ফন্ট সাইজ 10 থেকে 12, এইটা একটু মনে রাখবেন। এখানে দেখেন আপনার টাইটেল টেক্সট যেটা দিচ্ছেন সেটা প্রত্যেকবার একই জিনিস, এটা করবেন না। লরেন উইলসন প্রত্যেকবার দিলে ভাল লাগবে না। সো এইখানে আই থিঙ্ক আপনার টাইটেল টেক্সট আরও কম ছিল, আর লেখাটা একটু বড় হবে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। ওকে, আর টাইটেলটা কখনো এরকম হবে না লরেন উইলসন পুরোটা, এটা কমায় দিতে পারেন, মানে এতটুকু টাইটেল দিতে পারেন, বাকিটা বাদ দেন। আচ্ছা, এই দুইটা শেপকে ইউনাইট করে দিবেন, ইউনাইট করে একটা শেপ বানায় ফেলবেন। যদি জয়েন না করে,
মিট না করে তাহলে ইউনাইট হবে না, সো একটার সাথে একটা মিট করাতে হবে। কিন্তু আপনি তো এর চেয়ে অনেক কঠিন কাজ অলরেডি করছেন। এইটাতে সমস্যা হয়েছে আমি যেটা বুঝতে পারলাম, এটা ঠিক করে দিতে হবে। আচ্ছা, এইটা ভালো হয়েছে, নিজে থেকে একটা কাজ করছেন, ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট। সুন্দর, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে দিচ্ছি, এখানে কখনোই মাঝখানে দাগ দিবেন না। এখানে প্রবলেম হচ্ছে এই যে মাঝখানে যে দাগগুলো দিচ্ছেন, এই দাগগুলো হবে না, যদি এটা বর্ডার থেকে থাকে বর্ডার সরায় ফেলেন। 2 নম্বর প্রবলেম হচ্ছে গিয়ে আমি কিন্তু একটা আপনাকে অফসেট পাথের জায়গা দেখাই দিছি, সেটা হয়তো আপনি খেয়াল করেন নাই। এই প্রবলেমগুলো কিন্তু রহমান সাহেব আমি আর অ্যাকসেপ্ট করব না। যেমন দেখেন, এই যে এটা হচ্ছে কি মাঝখানে ভাঁজটা, আমি কিন্তু বলছিলাম যে ভাঁজের দুই পাশে এরকম একটা অফসেট পাথ থাকবে এবং আপনার লেখা কিন্তু অফসেট পাথের মানে উপরে চলে আসছে, এটা কিন্তু হবে না। লেখাটা শুরু হবে আরও বাম পাশ থেকে, এই জিনিসটা খেয়াল করবেন। 3 নম্বর হচ্ছে কি এইখানে এক একটা এক এক সাইজের ফন্ট কেন, এখানে সবগুলো ফন্ট সাইজ সেম সাইজ হবে। আরেকটা জিনিস হচ্ছে কি এই পাশ থেকে এই পাশে যেন অ্যালাইন মতো ঠিক মতো হয়। তাছাড়া মোটামুটি ভালো হয়েছে, নট ব্যাড, আপনার কাজ ভালো হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, এগুলা আগের ভুল হতে পারে, নতুন করে কিন্তু এই ভুলগুলো আর করা যাবে না, এগুলো খুব সিলি মিস্টেক, এগুলো ঠিক করবেন। সেম এখানে ফন্ট আর হাইফেনেট, আমি একটা কথা বলছি যে আপনাদের হাইফেনেট যেন না থাকে, যেমন প্যারাগ্রাফটা ওপেন করে এখান থেকে হাইফেনেটগুলো অফ করবেন, যে হাইফেনগুলো অফ করে দিবেন। আর মাঝখানে দাগগুলো যেন দেখা না যায়, দুই পাশে যেন অ্যাটলিস্ট মোটামুটি ভালো অ্যামাউন্টের জন্য গ্যাপ থাকে এই সেকশনগুলো মাঝামাঝি। দরকার পড়লে আপনি লাস্ট ক্লাসে ভিডিওটা আরেকবার দেখেন। আচ্ছা, দিস লুকস বেটার, বর্ডার থাকবে না, স্ট্রোক থাকবে না, একটু মনোযোগ দেন। এটা ভালো হয়েছে, এটা ওভারঅল খুব ভালো হয়েছে। এখানে দেখেন সবগুলো ফন্ট সাইজ সেম, লেখাগুলো সুন্দর লাগতেছে। আচ্ছা গ্রেট, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, গুড। ওকে, এইখানে এই ফন্ট সাইজটা বেশি ছোট, আপনি দেখেন এটা যখন আপনার হাতে একটা ব্রশার হিসেবে আসবে তখন কিন্তু আপনি লেখাগুলো পড়তে পারবেন না। আমি বারে বারে বলতেছি সবার উদ্দেশ্যেই, ফন্ট সাইজ 10 মিনিমাম, মিনিমাম ফন্ট সাইজ 10, মিনিমাম ফন্ট সাইজ 10। সবাই একটু কাইন্ডলি মেসেঞ্জারে অপশনে গিয়ে একটু লেখেন তো এটা, মিনিমাম ফন্ট সাইজ ফর ব্রশার ইকুয়ালস টু 10 পিটি। এটা সবাই লেখেন, আমি দেখতে চাই 40 জনকে, আমি দেখতে চাই এই লেখাটা যেন আপনি লেখেন, তাহলে অ্যাটলিস্ট আপনাদের। ওকে গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা, এটা ভালো হয়েছে, গুড জব। শেপস লুক গুড, এটা শেষ করবেন, শেষ করে আমাকে দেখাবেন। পেন্টুলের এই কাজগুলো একটু ইমপ্রুভ করতে হবে, যদিও আমি আজকে পেন্টুল নিয়ে কথা বলবো, সো পেন্টুলে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। এই অ্যাসাইনমেন্টটা আমি আবার দিব, আপনারা আবার করতে পারবেন চাইলে। ওকে গ্রেট, লুকস গুড। আচ্ছা গ্রেট, সেম এখানে বোল্ড ফন্ট দিয়ে নেট, আমি আগে দেখেছি আপনারটা। আচ্ছা, ফারহাদ আজমল রবি, গুড জব, লুকস গুড, লুকস ক্লিন, পরিষ্কার লাগতেছে দেখতে, ভালো। ও ওয়াও, শেপসগুলো একটু গ্যাস্ট্রিক হয়েছে, বাট ওভারঅল কিন্তু ভালো, সুন্দর হয়েছে। মেবি স্টার্ট আপ এজেন্সি এটা একটু বড় হবে যেহেতু লোগো এটা। আচ্ছা, এইখানে হয়তো তাড়াহুড়া করছেন এই জন্য আর লরেম ইপসাম ইউজ করতে ইচ্ছা করে নাই, বাট এটা ঠিক করবেন। সেম, আপনি লরেম ইপসামটা ইউজ করেন ফারহান। র্যান্ডম লেখাগুলো আসলে ভালো লাগে না দেখতে। ওকে গুড, ভেরি গুড, ভেরি গুড, এটা সুন্দর হয়েছে। গ্রেডিয়েন্টের কাজগুলো খুব সুন্দর করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, রায়হান শামসি, গুড। ড্রপ শ্যাডোটা এত ডার্ক হবে না, ড্রপ শ্যাডোটা একটু লাইট করেন, ওপ্যাসিটি কমাই দিবেন, ফন্ট সাইজটা খেয়াল রাখবেন, ফন্ট সাইজটা একটু বড় হবে। তাছাড়া ভালো হয়েছে, গুড জব। শেপসগুলো একটু ইমপ্রুভ করতে হবে, শেপসগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। এইটা দেখেন, আমি আপনাকে
চোখের সামনেই বলতেছি, আপনারই কাজ দুইটা। এখন এটা কতটুক কি বলে এটাকে, সেন্সিবল, এটা একটু আমাকে বলেন যে এটা কি আসলে ঠিক হয়েছে নাকি না। যেমন আপনি একটা ব্রশার ডিজাইন করছেন, ব্রশারটার একটা সাইড হচ্ছে এটা, এই সাইডে আপনার লেখাগুলোর ফন্ট সাইজ হয়তো 6 বা 7 ইউজ করছেন। একই ব্রশার, একই জিনিস, একই মানুষের করা, কিন্তু অপর পাশে আবার ফন্ট সাইজটা আলাদা। দেখেন এখানে ফন্ট সাইজ কিন্তু 10-এর মধ্যে আছে। তাহলে এখন বলেন এটা কি ঠিক হইলো? হ্যাঁ রায়ন সাহেব, আপনার নামের সাথে কিন্তু আমার নাম মিল আছে, সো একটু বলেন এটা কি ঠিক হইলো? না, এটা আসলে ঠিক হয়নি। আচ্ছা এখন এটা বলেন, এটা তো কোনো প্রবলেম না, মানে আপনার স্কিল ওয়াইজ কিন্তু কোনো প্রবলেম না, এটা জাস্ট কি হয়েছে, এটা অ্যাটেনশন টু ডিটেল, মানে আরেকটু মনোযোগী হইতে হবে। সিলি মিস্টেকগুলো অ্যাভয়েড করবেন, মনোযোগটা একটু দেন। এখানে মেজর কোনো ভুল নাই, কিন্তু জাস্ট এই ফন্ট সাইজ এদিক সেদিক হয়ে গেছে দেখে ডিজাইনটা দেখতে আর ভালো লাগতেছে না। সো এই প্রবলেমটা আমি জানি আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, পিছনে যে শেপটা করছেন সেই শেপটার ওপ্যাসিটি আরও কমবে, এটা আরও লাইট হবে। নিচ থেকে দেখেন আপনি, আমি প্রিটি শিওর, যদিও মেপে দেখতে পারতেছি না, বাট আমি শিওর যে এইখানে 0.125 ব্লিড নাই, একটু উপর দিকে যেতে হবে। অ্যান্ড আপনি 0.25 ইউজ করতে পারেন, সমস্যা নেই। তাছাড়া ভালো হয়েছে, গুড। আচ্ছা এখানে ফন্ট বেশি বড় হয়ে গেছে। একই জায়গায় যে আপনার সেম ডিজাইন, আবার বলি, একই ডিজাইনের মধ্যে আপনি প্যারাগ্রাফ টেক্সট একটা দিচ্ছেন বোল্ড, একটা দিচ্ছেন লাইট, এটা কিন্তু রেগুলার না, এটা লাইট। এইটাও কিন্তু মানা যায় না, মেনে নেওয়া যায় না এগুলা। সো এটা ঠিক করবেন। এইখানে দেখেন অ্যালাইনমেন্টের কি অবস্থা, একটা এদিকে আর একটা একটু সাইডে আর একটা আরও সাইডে। এটা হয়তো আপনি ডিজাইন করে দিচ্ছেন, আমি জানি না, এটা ঠিক করতে হবে। অ্যালাইনমেন্টগুলো ঠিক করবেন। আইকনটা আসলে এইভাবে ভালো লাগছে না, আপনি আইকনের বলগুলোকে আরেকটু ডান দিকে চাপা যদি এখানে রাখেন তাহলে বেটার লাগবে। বাট ফন্ট নিয়ে কাজ করেন সেম এখানে। আচ্ছা এটা আবার আরেকজনের ফন্ট একটু বড় হবে সাইজে, লোগো ডেফিনেটলি একটু বড় হবে সাইজে। আপনারা দরকার পড়লে যাদের এই প্রবলেমগুলো হচ্ছে তারা যেটা করবেন, অ্যাসাইনমেন্টের যেটা আমরা দেই সেটা ডিরেক্টলি পাশে রাখবেন, পাশে রেখে একদম দেখে দেখে মিলাই মিলাই করার চেষ্টা করবেন, তাহলে আপনার ফন্ট নিয়ে অনেক ভালো একটা আইডিয়া হবে। আচ্ছা এটা শেষ করতে হবে, শেষ করে দেখাবেন। মাসিয়ার যে নরোজ, ওকে গুড, ভেরি গুড। আচ্ছা সো আমি একটু আপনাদেরকে এখন একটা ছোট এক্সপেরিমেন্ট টাইপ করি, তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন যে এই অ্যাসাইনমেন্টগুলো আমাদের করে কী লাভ হচ্ছে। যেমন আমি যদি একটু হান্নান সাহেবকে জিজ্ঞেস করি, উনি যেহেতু অ্যাসাইনমেন্টগুলো সবগুলো করেছেন, সো হান্নান সাহেব একটু আমাকে বলেন যে এখন যদি আপনি কোনো ব্রশার ডিজাইন করেন, জি ভাইয়া। পুরোপুরি নিজে থেকে যদি কোনো ব্রশার ডিজাইন করতে চান, আপনি জি লেআউটটা কিরকম হবে সেটা কি জানতে পারছেন? মানে একদম কাভার পেজে কি দিবেন? জি জি জি, আমি সেটা মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে প্রথম ব্রোশিউরের তো 6টা সাইড থাকে। হুম তো ফার্স্ট সাইডটাতে আপনার নাম থাকবে, হুম। মানে কোম্পানি নেমটা রাখবো এবং সাথে সামান্য খুব বেশি ডিটেইলস থাকবে না এবং হয়তো ইমেজ থাকবে সাথে। হ্যাঁ খুব সুন্দর একটা ইমেজ থাকবে, তারপরে লোগো থাকবে। তারপরে 2, 3 এবং 4 থাকবে আপনার যে এর ভিতরে থাকবে মোটামুটি কিছু ডিটেইলস থাকবে, কিছু ইমেজ থাকবে এরকম ভাবে। হুম তারপরে 5 নাম্বারটাতে থাকবে আপনার ওই যেটা আপনার ঠিক মানে অপোজিটে থাকে না, মাঝখানে যেটা থাকে আরকি। হুম। 5 এবং 6 এর মধ্যে একটু ইয়ে আছে। তো 5 নাম্বারটাতেও মোটামুটি ভালো ইয়ে রাখা যায় যে আমার কন্টাক্ট এবং এগুলো রাখা যায়। না 6-তে রাখতে 6 হবে নাম্বার কন্ট্যাক্ট ইনফরমেশন, 5-এ 6 রাখবেন তে হচ্ছে গিয়ে, হ্যাঁ 6 তো হচ্ছে ব্যাক পেজটা। জি, জি, জি। 6 তে কন্টাক্ট এই ইনফরমেশন গুলো থাকবে। জি, হ্যাঁ রাইট। আর 5-এ থাকবে হচ্ছে গিয়ে কোম্পানির ব্যাপারে কোনো ইনফরমেশন থাকলে। এবং কোম্পানির এইটা ব্যাপারে ইনফরমেশন। আপনারা যখন অ্যাসাইনমেন্টগুলো করছেন, যারা একটু দেখে দেখে বুঝে বুঝে করছেন, তারা দেখতে পাচ্ছেন যে 2, 3, 4-এ ইউজুয়ালি আমরা যে অ্যাসাইনমেন্টগুলো করছি সেখানে এরকম লেআউট ছিল। সো প্রত্যেকটা ব্রশারের মধ্যে 2, 3, 4-এ ছিল হচ্ছে গিয়ে আমাদের মিশন ভিশন অথবা আমাদের অ্যাডভান্টেজ, আমাদের সার্ভিসেস,
এই এক্সাম্পলটা দেখেন, এখানে আইকন দিয়ে ওদের সার্ভিসগুলো দেখানো হয়েছে। এখানে দেখা হইতেছে ওদের স্পেশালিটি কি, ওদের ইন্ডাস্ট্রি লিডার আছে, ডেডিকেটেড প্রফেশনালস আছে, ইনোভেটিভ সলিউশনস ওরা প্রোভাইড করে। অ্যাট দ্য সেম টাইম আমার অ্যাডভান্টেজ কী কী। এবং ঠিক আরেকটা গ্রসারি যদি আমরা যাই, এখানেও দেখতে পারবো একই রকম ফরম্যাট, আমাদের ফিলোসফি কি, আমাদের অ্যাডভান্টেজ কি, আমাদের সার্ভিসেস কি, আমরা ইনোভেশন সলিউশন প্রোভাইড করি। সো এরকম প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট করে আসলে আমরা কিন্তু মানে চোখ কান বন্ধ করে একদম কপি পেস্ট করতেছি না। এখানে আমরা চেষ্টা করতেছি যে একটা আইডিয়া নেওয়ার, যে ভালো যারা ডিজাইন করে, যাদের ডিজাইনগুলো দেখতে সুন্দর, যাদের ডিজাইনগুলো দেখে আমরা ওয়াও বলি, সেই ডিজাইনগুলো কেন ভালো লাগতেছে, এইটাই হচ্ছে আমাদের শিক্ষণীয় টপিকটা, যে ওয়াই ডাজ ইট লুক গুড। বিকজ আমরা ভালো ডিজাইন খারাপ ডিজাইন সবাই চিনি, কিন্তু কেন ভালো কেন খারাপ সেটা কিন্তু বলতে পারি না। এই অ্যাসাইনমেন্টগুলো করে আপনাদের এই জ্ঞানটা হচ্ছে যে কোনটা ভালো। যেমন এখানে দেখেন মেহেদি হাসান করছেন ফন্টের ছড়াছড়ি হবে না, আমি একই জিনিস বারে বারে রিপিট করতেছি, ফন্ট সাইজ সেম হইতে হবে প্রত্যেকটা প্যারাগ্রাফ টেক্সটের, এবং ইট হ্যাজ টু বি মিনিমাম 10, এটা ঠিক করবেন। কল নাও এর অপশনটা আরেকটু অ্যাট্রাকটিভ করা যায়, মেবি একটা বাটনের ভিতরে আইকনটা দেওয়া যায় কল নাওটা দেওয়ার জন্য, একটু বেটার করতে পারবেন চাইলে, একটু চিন্তা করেন। তারপর অ্যাট দ্য সেম টাইম আমি যেটা ফিল করি যে আপনারা যখন ব্রশার ডিজাইন করবেন তখন ফন্টের ব্যাপারে একটা ভালো আইডিয়া হয়েছে আপনাদের, যে আমরা ফন্ট সাইজগুলো কত দিতে পারি, ফন্টের স্টাইলগুলো কীরকম চুজ করবো, বোল্ড দিব না লাইট দিব, লাইট দিলে কীরকম লাগে। আপনি যখন 10টা অ্যাসাইনমেন্ট করবেন তখন আপনার একটা চোখের আন্দাজ হয়ে যায় যে এই অ্যাসাইনমেন্টগুলোতে তো সবগুলোতে লাইট ফন্ট ইউজ করছে, দেখতে ভালো লাগতেছে, সো আমার ডিজাইনে আমি লাইট ফন্টটা ইউজ করি। সো শিক্ষণীয় বিষয়গুলো এইগুলা আপনার কমপ্লিকেটেড না কিন্তু খুব বেশি। অল ইউ নিড টু ডু ইজ বেসিকগুলো দেখেন, বেসিক জিনিসগুলো একটু খেয়াল রাখেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার ডিজাইন ইমপ্রুভ করতেছে ইনশাল্লাহ। মেহেদি সাহেব এখানে হাইফেনেশন রাখবেন না। আর এই যে এই জিনিসটা হয় যখন আপনি যখন এটাকে জাস্টিফাই করছেন, তখন মিডল অ্যালাইন জাস্টিফাই করছেন, এটা বাম দিকে অ্যালাইন করে জাস্টিফাই করতে হবে, তাইলে জিনিসটা দেখতে একটু সুন্দর হবে, এটাই ঠিক করবেন। আচ্ছা, এটা ভালো হয়েছে, গুড জব। সেম ফন্টের ব্যাপারে বলবো, হাইফেনেশন অফ করেন, এখানে বোল্ড ফন্ট ইউজ করেন না। নট ব্যাড, দিস লুকস গুড। আচ্ছা, আর একটু ওপাসিটি কমাই দিবেন শেপগুলোর, তাহলে একটু ভালো লাগবে। একটু ফন্ট সাইজ বাড়ান এই ছোটগুলো লেখাগুলোর, ভালো হয়েছে, দিস লুকস গুড, দিস লুকস বেটার। ওকে, ইমেজটা ভালো লাগতেছে না, ইমেজটা ফেটে ফেটে যাচ্ছে, ইমেজটা ইমপ্রুভ করতে হবে। গ্রেট, ছবির উপর লেখা চলে আসছে। এটাই বলতেছিলাম, আরেকজন দেখেন আগে যেটা করছিলেন আপনার আইকনগুলো এই জায়গাটায় ছিল, তখন কিন্তু আমি বললাম যে উপর এই জায়গায় দেন। আই থিঙ্ক অরিজিনাল ডিজাইনটা তো এই জায়গায় ছিল, আপনি একটু বাম দিকে নিয়ে আসছেন, মানে অন্য যাকে বললাম আর কি, আপনি এটা ঠিক করবেন। আচ্ছা, তানভীর হাসান ফন্ট আর একটু বড় হবে, মাঝখানে দাগ দিতে হবে না, আমি আগেই বলছি, এই দাগগুলো দেওয়ার দরকার নেই। নট ব্যাড, সাইজ আরো বড় হবে। আচ্ছা, আপনি তো একবারই করতেছেন, তাহলে একটু সুন্দর করে করেন। এই যে কন্টেন্ট ইনফরমেশনটা কিন্তু এখানেটা একই জিনিস, এইটাই, এটাকে একটু চাপাই ফেলছিলেন, এইটাই কপি করে এখানে নিয়ে আসছেন, তাহলে একটু সুন্দর করে করা যায় না? আইকনগুলো যেন চেপে না যায়, একটু বড় হবে ফন্ট সাইজটা। সো আমি আপনাকে রেকমেন্ড করব, আমার মানে অ্যালাইনমেন্ট আর ফন্টের সাইজটা একটা প্রবলেম আছে, এটা আমি ফেস করছি, পাস্ট করছি থেকে এটা হয়তো হচ্ছে আমার জিনিসটা। এইটা আর এই দাগগুলো আমি অ্যাকচুয়ালি মানে ফার্স্ট টাইম করেছি তো, সো এটা আমি পরে রিমুভ করতে পারিনি, হোপফুলি নেক্সট টাইম এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, সেম এখানে ফন্ট বোল্ড হবে না, ফন্ট রেগুলার সাইজ হবে। দিস লুকস মাচ বেটার। এই কাজটা আই থিঙ্ক এটা প্রথমে করছেন, এটা প্রথমে করার পর এগুলো একটু তাড়াহুড়ো হয়েছে। এটা এটা ফার্স্টে করেছি, এটা পরে করেছি। আচ্ছা, এটা সেকেন্ডে করেছি। এটা লুকস বেটার, এটা লুকস বেটার। লেখাটা এটা সাদা হবে, ফন্ট সাইজ মোটামুটি ঠিক আছে, এটা একটু বাড়বে, কিন্তু লুকস গুড, বোল্ডের চেয়ে বেটার লাগতেছে আর কি। আচ্ছা, ইমতিয়াজ গালিব, ভেরি গুড, গুড জব, থ্যাংক ইউ। গুড, তেমন একটা কমপ্লেন নাই। আচ্ছা, মক আপ করে দিয়েছেন একটা, থ্যাংক ইউ। আচ্ছা, এইখানে এই হোয়াইট কালারের গ্লোটা না দিলেই ভালো লাগতেছিল, দিয়েন না, এমনি ভালো লাগবে। ড্রপ শ্যাডো দেন হালকা একটা,
ভালো হয়েছে, গুড, ভেরি গুড ইমতিয়াজ সাহেব, আই এম ইমপ্রেসড, ভালো হয়েছে, এটা খুবই সুন্দর হয়েছে। ইমতিয়াজ সাহেব কি আছেন? আচ্ছা, সাইদ হাসান নাইম, গুড জব। আইকনগুলো একটু খেয়াল রাখবেন, আইকনগুলো সেম ধাঁচের আইকন ইউজ করার চেষ্টা করবেন, তাহলে একটু বেটার লাগবে। রাকিব সাহেব, গুড জব। মকআপগুলো সুন্দর হয়েছে, এই ডিজাইনটা খুব ভালো হয়েছে, যারা যারা করছেন সবারটাই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, গুড জব। রাকিব সাহেব কিন্তু ভালো কাজ করেন, এটা লেগে থাকতে হবে। আচ্ছা, ধ্রুবজ্যোতি, গুড জব, গুড, লুকস গুড। আইকনগুলা তিন রকম হয়ে গেছে, ইউজ সিম্পলার আইকনস, ফন্ট সাইজ বেশি ছোট হয়ে গেছে, একটু বড় হবে। ওকে, আজাদ সাহেব ভালো হয়েছে। এইখানে অরেঞ্জ কালারটা একটু ব্রাইট দেন, কারণ এই লেখাটা পড়া যাচ্ছে না, অরেঞ্জ কালারটা একটু ব্রাইট হবে। মাল্টিপ্লাই ইউজ করবেন, এখানে মাল্টিপ্লাই করেন নাই, আই থিঙ্ক অন্য একটা ব্লেন্ডিং অপশন ইউজ করছেন, মাল্টিপ্লাই ইউজ করলে এরকম লাগবে না দেখতে, এটা স্ক্রিন ইউজ করছেন হয়তো। গুড। আচ্ছা, ফাতেমা আক্তার, ভেরি গুড। আপনার ডিজাইনগুলোর একটু রেজলিউশন বাড়ায় সেভ করবেন কাইন্ডলি, এই রেজলিউশন আপনারগুলো একটু ঝাপসা হয়ে যায়। হ্যাঁ, মাল্টিপ্লাই ইউজ না করে যদি অপাসিটি কমাই দেই তাহলে হবে, সমস্যা নাই, কিন্তু এই কেসে মাল্টিপ্লাই ইউজ করে যদি ওপ্যাসিটি কমান তাহলে এই সাদাটা ভাল লাগবে না দেখতে, কারণ সাদার উপরে যদি কিছুর ওপ্যাসিটি কমায় সেটা হালকা হয় না ডার্ক হয়? বলেন তো, মানে সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আমি কোনো কিছুর ওপ্যাসিটি কমাই সেটা কি আস্তে আস্তে সাদা হবে নাকি ডার্ক হবে? ডার্ক হবে। কেন, ওপ্যাসিটি কমাইলে হালকা হয় না? মানে পিছনে সেটা আরো light হয়ে যাবে। opacity আরো লাইট হয়ে যাবে। আরো লাইট হয়ে যাবে, এক্স্যাক্টলি। সো ওপ্যাসিটি কমাইলে এই লেখাটা আরো বেশি দেখা যাবে না, কিন্তু মাল্টিপ্লাইয়ের কারণ মানে কাজ হচ্ছে গিয়ে যে কোনো জিনিসকে আরো ডার্ক করে। সো আপনি যখন এখানে গ্রেডিয়েন্টটা দিবেন, যখন মাল্টিপ্লাই দিবেন, তখন কি হবে সুবিধা, এই জায়গাটায় একটু দেখাই দিচ্ছি আমি, এই জায়গাটায় গ্রেডিয়েন্টটা ওর অ্যাকচুয়াল কালার রাখবে, এটুক জায়গায় গ্রেডিয়েন্টটা অরিজিনাল কালার থাকবে, আর এই জায়গাটা ডার্ক হবে, তখন সাদা লেখাটা সুন্দর করে দেখা যাবে, যেটা আপনি ওপ্যাসিটি কমাইলে আসবে না। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। কালারটা কি আরো ডার্ক হবে? হ্যাঁ, কালারটা আরো ডার্ক হবে। তারপর মাল্টিপ্লাই করব? হ্যাঁ হ্যাঁ, আপনি গ্রেডিয়েন্টটা কি বসাইছেন ওটা তো আমি জানি না, আই ডোন্ট থিঙ্ক ডার্ক করা লাগবে, আপনি আগে মাল্টিপ্লাই করে দেখেন। আই থিঙ্ক যদি আপনার আই ড্রপার দিয়ে গ্রেডিয়েন্ট নিয়ে থাকেন তাহলে এটা ডার্ক আর দরকার নেই, এটা মাল্টিপ্লাই করলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। ওইটা আমি একটু দেখাই দিচ্ছি আজকে। আর ফাতেমা আক্তার যেটা বলছিলাম যে এটা একটু বেটার রেজলিউশন দিয়ে আপনার কাজ খুব সুন্দর হয়েছে, দিস ইজ ভেরি গুড, এটা খুবই সুন্দর হয়েছে। দেখেন লেখাগুলো কি পরিষ্কার, কত সুন্দর দেখা যাচ্ছে। যাদেরকে অনেকবার বলছিলাম পিছনে ওপ্যাসিটি কমাইতে, তারা কেন বলছিলাম এখন বুঝতে পারবেন। এই দেখেন আপনার পিছনের শেপটার ওপ্যাসিটি কিন্তু অনেক কম, হালকা, আরও হালকা হইলে ভালো হইতো। কেন? বিকজ এই শেপটা আসলে আমার অ্যাটেনশন গ্র্যাব করার জায়গা না, আমি হঠাৎ করে শেপটার দিকে তাকায় থাকবো অনেকক্ষণ, এইটার জন্য শেপটা দেওয়া হয় নাই, শেপটা জাস্ট একটা অ্যাস্থেটিক অ্যাপিলের জন্য দেওয়া হয়েছে। সো এটা একটু লাইট হলেই ভালো। ফন্ট লুকস ভেরি গুড, আই থিঙ্ক পপিন্স ইউজ করা হয়েছে এখানে, ভেরি গুড, অথবা নেক্সা। আচ্ছা, ড্রপ শ্যাডোটা আরেকটু ব্লার বাড়ালে ভালো হয়, ফন্ট সাইজ ঠিক আছে, ওকে, লুকস গুড। এখানে ফন্টগুলো পড়া যাচ্ছে না, পড়তে একটু কষ্ট হচ্ছে আমার, মেবি ফন্ট সাইজ একটু বাড়বে। আচ্ছা, এইখানে একটা সমস্যা হচ্ছে এই জিনিসটা, এইটা কিন্তু ব্রশার ডিজাইনের সময় আপনি দিবেন না, আমি এটা লাস্ট ক্লাসে মেনশন করে দিয়েছিলাম যে এই যে জিনিসটা যে দিচ্ছেন এইটা কিন্তু ব্রশার ডিজাইনের সময় আসবে না, এটা যখন প্রিন্ট করার পর মক আপ হবে তখন এরকম ভিউ আসবে, কিন্তু ডিজাইনের সময় কখনো এই এফেক্টটা দিয়েন না। কেন? বিকজ আপনি যখন এই ডিজাইনটাই আপনি যখন প্রিন্টে পাঠাবেন তখন এখানে প্রিন্টের মধ্যেই ডার্ক আসবে, তো এইটা তো ডিজাইনে তখন ভালো লাগবে না দেখতে। তো এই যে এফেক্টটা আমি কথা বলছিলাম লাস্ট ক্লাসে, যে এই যে এফেক্টটা এটা মকআপের জন্য হয়েছে, ভাজের জন্য হয়েছে। এই যে ভাজের জন্য যেটা হয়েছে, এই জায়গায় ডার্ক, দেখেন আপনি আলো পড়ার জন্য এই জায়গাটা ডার্ক হয়ে গেছে, এই জায়গাটা লাইট হয়ে গেছে, কিন্তু এইটা আমি ডিজাইনে কেন দিব? বুঝতে পারছি আমি? ফাতেমা আক্তার, এটা বুঝতে পারছেন? ডিজাইনের মধ্যে কখনো এই এফেক্ট আসবে না, এটা আসবে মকআপটা যখন আপনি প্রিন্ট করবেন তারপর। আচ্ছা, লুকস গুড।
ফারজানা ফাইজা ফারহাদ, ভেরি গুড, এটা ভালো হয়েছে। আইকন লুকস গুড, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, গুড, ভেরি গুড। ফন্ট লুকস গুড, গ্রেট। আদনান সরকার, এটা ভালো হয়েছে। তো আপনারা কিন্তু আহ, যাদেরটা ভালো হচ্ছে তাদেরটা একটা ট্রেন্ড পাচ্ছেন, সবারটাই কিন্তু একই জিনিস। ফন্ট দেখেন, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেন, কালার কম্বিনেশন দেখেন, তাছাড়া আর কিছুই না। সো এই তিনটা চারটা জিনিস আমরা যদি একটু ইমপ্রুভ করতে পারি, আমাদের কাজ অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, এইখানে ফন্ট এটা ভালো লাগতেছে না, এটা একটু ডান দিকে চাপবে হয়তো, কোন একটা কলম হয়ে গেছে। দিস ইজ নাইস, এটা ভালো হয়েছে। এখানে আমি অনেকবার বলছি, আপনার প্যারাগ্রাফ ফন্ট যেটা হয় সেখানে প্যারাগ্রাফের হাইটটা কিন্তু বেশি হবে আরও। ফন্ট যত দিবেন তার চেয়ে 1.5 গুণ অথবা 2 গুণ বড় করতে পারেন প্যারাগ্রাফের হাইটটা। আচ্ছা, গুড। সুমন দেবনাথ, ভালো হয়েছে। ফন্ট বোল্ড হবে না, বোল্ড হবে না, গুড, ওকে, গ্রেট, দিস ইজ বেস্ট। আপনার এই কাজটা খুব সুন্দর হয়েছে, যদি আবার বলি ফন্টগুলো রেগুলার করেন। আচ্ছা, দিদার সাহেব, গুড জব, ভেরি গুড। আচ্ছা, এটা নিজে থেকে করছেন, নট ব্যাড। বোল্ড হবে না, ফন্ট বোল্ড হবে না, লেখাগুলো বেশি বড় বড় হয়ে গেছে, বেশি বোল্ড হয়ে গেছে, পড়া যাচ্ছে না। সো আমি বলবো আপনাকে এই ফ্লায়ার থেকে, এই ব্রশার থেকে জ্ঞান নিয়ে এখানে ইউজ করেন, দেখবেন আপনার ডিজাইন অনেকটা বেটার হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক ছোট, বড় হবে আরো। ভেরি গুড। ইমেজ সিলেকশন ইমপ্রুভ করবেন, বাট তাছাড়া আবু কায়সার সাহেব খুব ভালো হয়েছে, ভেরি গুড। আচ্ছা, নাইম সাহেব এটা দেখি, ওকে, গ্রেট, লুকস গুড। সেম আপনাকে বলতেছি, এই জিনিসটা দিয়েন না, এটা ভাজের পর আসে। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, গ্রেট, এটা ভালো হয়েছে। হাইফেনেশন অফ করে দিবেন, সেম আপনাকে বলতেছি, প্যারাগ্রাফ যখন লিখবেন তখন হাইফেনেশন যেন অফ থাকে। আচ্ছা, এই যে এটা অবশ্য ডিজাইন, কিছু করার নাই। আপনারা যখন অ্যাসাইনমেন্টগুলো পাচ্ছেন তখন অনেক সময় এখানে মাঝখানে ভাঁজ দেখতে পারতেছেন, ভাঁজটা আসছে অনলি বিকজ অফ দ্য মক আপ। রিয়েলিস্টিকভাবে আপনাকে শ্যাডো এফেক্ট দেখানোর জন্য ভাঁজ দেওয়া হয়েছে, কিন্তু আপনি ডিজাইনের সময় কিন্তু ভাঁজ দিবেন না। এই যে দেখেন স্যার, ওয়াইটাকে ছোট হাতে করে দিচ্ছেন, বাকি চুজাসটা বড়, এই ভুলগুলো করেন না, এগুলো একটু অ্যাডিশনাল ডিটেল দরকার। বাট ওভারঅল ভালো কাজ করছেন, গুড, এটা এটা খুব ভালো হয়েছে, ভেরি গুড। এখানে আই থিঙ্ক কন্টেন্ট ফরমেশনের ফন্টটা একটু বড় হলে ভালো লাগতো, অ্যালাইনমেন্ট হয় না, অ্যালাইনমেন্ট ঠিক করবে। আচ্ছা, ওসমান সাহেব, ফন্ট রেগুলার, আইকনগুলো একটু খেয়াল রাখবেন, আইকনগুলো একটু সুন্দর হয়, যেন চেপে যেন না যায়, গোলটার যেন আন্ডা বানায় ফেলছেন এখানে। লেখাটা একটু খেয়াল রাখবেন, অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে সবসময়। এখানে দেখেন অ্যালাইনমেন্টটা কি করছেন আপনি, আপনার পুরো জিনিসটার অ্যালাইনমেন্টটা কেন জানি এরকম হয়ে গেছে। এখান থেকে শুরু করছেন, তারপর এখানে আসার পর আস্তে আস্তে ডান দিকে আসতেছে, দেখেন এইখানের গ্যাপ আর এখানে গ্যাপ সমান না, এইটা তো একদমই সমান না, এদিকে চেপে গেছে। এই জিনিসটা একদম এই সমান হবে, এটা তো খুব কঠিন কাজ না, এটা ঠিক করবেন। ওকে, লেখা ফন্ট সাইজ একটু বাড়বে, রেগুলার হবে। 3 সাইজের ফন্ট এখানে, এটা একটা, এটা একটা, এটা আরেকটা, এত ফন্ট সাইজ দরকার নাই, জাস্ট ইউজ 2টা ফন্ট সাইজ ইউজ করেন। তাড়াহুড়ো করবেন না, একটু ধীরে সুস্থে কাজ করবেন। এখানে মেনে নেওয়া যায়, তাও 2টা বোল্ড দিচ্ছেন, 2টা স্ট্রোক দিচ্ছেন, বলতে পারেন যে আমার ডিজাইন এরকম, সমস্যা নাই। ফন্ট সাইজ একটু বড় হবে। ইমেজ চেপে গেছে, আপনাদের ইমেজ কেন চেপে যাচ্ছে এখন এটা আমি জানি না। এইখানে কিন্তু মানুষটার চেহারাটা এত চাপা ছিল না, এটা আপনি 2 পাশ থেকে এরকম স্কুইজ করে ফেলছেন, এটা যেন এখন পর্যন্ত এই ভুলটা যেন না হয় আর। আচ্ছা, দিস লুকস গুড, মৌকা অনুযায়ী। ওকে, ফন্ট বোল্ড হবে না, প্যারাগ্রাফ টেক্সট কখনো, এখানে স্ট্রোক হবে না,
ওভারঅল নট ব্যাড, ভালো হয়েছে, গুড জব, এটা ভালো হয়েছে। শফিকুল ইসলাম উদয়, আচ্ছা এখানে সেম বোল্ড হবে না ফন্ট, একই প্রবলেম হচ্ছে অনেকেরই। আচ্ছা এইখানে আমি বুঝি না এক একটা এক এক সাইজের ফন্ট কেন, এটা ঠিক করবেন। এটা যেন এরকম না হয়। দিস লুকস বেটার, যদিও কানিট ফন্ট ইউজ করছেন আই থিঙ্ক, ভালো লাগতেছে না এখানে, ফন্টটা যেন বোল্ড না হয়, রেগুলার ফন্ট সাইজ হয় যেন। আর এরকম ফন্ট কখনো প্যারাগ্রাফ টেক্সটে ইউজ হবে না, সবার উদ্দেশ্যেই বলি। এই যে ফন্টটা ইউজ হয়েছে এই ফন্টটা কখনোই প্যারাগ্রাফ টেক্সটে ভালো লাগে না। কেন? বিকজ ফন্টটা খুব কনডেন্সড এবং খুব বোল্ড টাইপের ফন্ট। এই ফন্টগুলো প্যারাগ্রাফ টেক্সটে হয় না, প্যারাগ্রাফ টেক্সটের ফন্টগুলো ইউজুয়ালি একটু থিন হয়, একটু লাইট হয়, যেন অনেক লেখার মধ্যে ভালো পড়া যায়। আচ্ছা আই থিঙ্ক এগুলো আগের ক্লাসের। ওকে, ফাইনালি আমাদের শেষ হয়েছে। দেখেন 1 ঘন্টা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টে করতে করতে চলে গেছে, বাট আমার মনে হয় আজকে এটা দরকার ছিল। এনিওয়ে, সো আমরা একটু মুভ অন করি, নতুন যারা করছেন তাদেরটা দেখবো না। আচ্ছা আমি কিছু প্রবলেম দেখতেছি আপনাদের সবারই, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে আজকে। ধরেন আমরা আজকে এই কাজটা করব, এই ফ্ল্যাটের মধ্যে একটু পেন্টুলের কাজ আছে। আমরা যেহেতু লাস্ট ক্লাসে অলরেডি আমরা শেপ দিয়ে বিভিন্ন রকমের কার্ভ শেপস করা শিখলাম, ডিরেক্টলি আপনি রেক্ট্যাঙ্গেল অথবা ওয়ার্প টুল দিয়ে করতে পারেন। আজকে আমরা পেন টুলে যাব, তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই, আপনারা সবাই জন্য এটা মনে রাখেন সবসময়। আমি ইলাস্ট্রেটরটা ওপেন করতেছি, সেখানে আমি ব্রশারের লেআউটটা আরেকবার একটু মনে করে দিচ্ছি আপনাদেরকে, যেন আপনাদের বুঝতে ইজি হয়। বাট এটা মনে রাখবেন, এটা আসলে মুখস্থ করার কিছু না, এটা জাস্ট একটু মনে রাখলে, একটু 2-1 বার প্র্যাকটিস করলে আপনাদের হাতে চলে আসবে। আচ্ছা ফ্লাইয়ার কিছু বাকি ছিল, ওগুলো ভাই আপলোড দেওয়ার পরে একটু আগে ভাই আপনাকে একটু মেনশন দিছি আর কি। হ্যাঁ আমি দেখবো, আজকে আর দেখবো না, আজকে আমাদের সময় হবে না তাহলে। ওকে ভাই। হ্যাঁ, আর নেক্সট একটু আগে আগে দিবেন, ক্লাসের আগে দিবেন, তাহলে আমি কনসিডার করবো। ক্লাসের পরে যারা সাবমিট করতেছেন তাদেরটা আমি নিব না। আচ্ছা এখানে একটা জিনিস বলতেছি যে আপনার ফাতেমা আপু বা নাইম সাহেবও একই জিনিস করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে দেখেন এটা কিন্তু একটা 3D মকআপ। আমরা যে ডিজাইনগুলো করি এবং এইটার মধ্যে কি ডিফারেন্সটা আপনারা জানেন? ডিফারেন্সটা আসলে কি বলেন তো, কি কারো যদি জানা থাকে? মকআপটা আসলে প্রেজেন্টেশন, যে রিয়েলিস্টিক্যালি আপনার যখন একটা জিনিস নেওয়া হবে, প্রোডাক্ট নেওয়া হবে, ওটা কোথাও রাখলে বা কোথাও ইয়ে করলে কেমন দেখা যাবে, ওইটা একটা আমরা তুলে ধরি। আচ্ছা এখানে একটা জিনিস আমি বলে দিচ্ছি একবারই, যে আপনারা যখন মকআপ করেন, এই যে মকআপটা, এই মকআপটা হচ্ছে গিয়ে এই ব্রশারটা যদি কেউ প্রিন্ট করায়, সেটা যদি একটা টেবিলের উপরে রাখে এবং তারপর যদি সেটা উপর থেকে একটা লাইট সোর্স দিয়ে ছবি তুলে, তখন দেখতে এরকম হবে। কেন বলতেছি এটা? বিকজ এই যে দেখেন এখানে শ্যাডো আছে, দেখে কি মনে হচ্ছে এটা একটা টেবিলের উপরে রাখা, এবং এখানে লাইটের জন্য হয়তো লাইট সোর্সটা এই দিক থেকে আসছে, লাইটটা, এই জন্য লাইটের জন্য এইখানে অন্ধকার শ্যাডো আসতেছে। এখন এইটা আর আমার ডিজাইনের মধ্যে একদম বেসিক তফাৎ হচ্ছে গিয়ে, আমার ডিজাইন তো 3D না। আমি যখন ডিজাইনটা করব সেটা কি লাইট সোর্স আসে, সেটা কি কোনো শ্যাডো আসবে? সেটাকে প্রিন্ট করার পরে আসবে না, এবং সেটাকে প্রিন্ট করার পরে যখন আপনি টেবিলে রাখবেন তখন শ্যাডো আসবে। সো আপনারা যখন মকআপ করার মানে মকআপ দেখে ডিজাইন করার সময় এই যে দেখেন ভাঁজগুলো যখন আপনার ডিজাইনে দেন, তখন কি হবে, প্রিন্টের পরে কিন্তু ভাঁজ চলে আসবে, মানে আমার ভাঁজ করাও লাগবে না, অলরেডি আগে আপনি ডিজাইনের মধ্যে ভাঁজ দিয়ে দিয়েছেন। এটা কি কখনো হয়? এটা কিন্তু কখনো হয় না। সো এটা আমরা দিব না, আমরা এই ডিজাইনটাকে 2D ডিজাইন হিসেবে ধরবো এবং 2D ডিজাইন করব। এই ভাঁজগুলো আমরা কখনো দিব না। ইভেন এই যে গোল করা হয়েছে এই জায়গাটায় একটা দেখেন রাউন্ড আছে, এই রাউন্ডটা আমরা কখনো দিব না। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গিয়ে যেটা তখনই বলতেছিলাম, যে আপনারা যখন কাজ করবেন, আমি একদম ইজি ওয়ে শিখাই দিই আপনাদেরকে, তাহলে আপনাদের কাজটা করতে সবসময় ইজি হবে। ফন্টে সমস্যা হবে না, অথবা ফন্টের স্টাইলে সমস্যা হবে না, বোল্ড দিব নাকি রেগুলার সেটাও বিবেচনা করতে আমাদের সমস্যা হবে না, যদি এই ট্রিকটা ফলো করেন এখন। আচ্ছা তার আগে আমি একটা কাজ করি, আমরা রেগুলার একটা A4 সাইজের আর্টবোর্ড নিব, এটা পিক্সেলে আর্টবোর্ড ওরিয়েন্টেশন হবে এরকম, আর্টবোর্ড দিব 2টা,
9 পিক্সেলের ব্লিড 0.25 সরি। আচ্ছা, শুরুতে আমরা যেটা করছি সেটা হচ্ছে কি বলিন, বুঝিনি। রেকর্ডিং অন করা আছে হ্যাঁ, কি? রেকর্ড আগে থেকে অন করা আছে। আচ্ছা ভাইয়া একটা কথা বলতাম, বলেন। ওই যে আচ্ছা মক আপ করার সময় আমরা কি ব্রোশিওর যখন মক আপ করি তখন তিনটা পাশ কি আলাদা আলাদা কেটে মক আপ করবো নাকি একটাই এপাশ ওপাশ করে মক আপ করে দিব? তিনটা আলাদা আলাদা করতে হবে, এটা মকআপের উপর ডিপেন্ড করে, বাট ম্যাক্সিমাম মকআপ হচ্ছে গিয়ে 6টা পার্টি আলাদা করতে হয়। হ্যাঁ, দেখা যায় কি একটু এদিক সেদিক এদিক হয়ে যায়, হ্যাঁ, ওটা কিছু করার নাই। ওইটা একটা ট্রিক আমি শিখাই দিব কিভাবে মাপা যায় আর কি। এটা আপনি একটু মাথাটা খাটান। আপনার যদি ভালো কোনো আইডিয়া থাকে যে ভাই এইভাবে আসলে মাপটা খুব ইজিলি নেওয়া যায়, তাহলে আমাদেরকে বলবেন, আমিও দেখাই দিব। মকআপের ক্লাসে যখন আসবো তখন আমি দেখাই দিব এক্স্যাক্টলি সমানভাবে কিভাবে করা যায়। বাট কিছু মকআপ আছে ঝামেলা করবেই, ওই মকআপগুলো আমরা অ্যাভয়েড করবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা এখানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে থাকেন, আমি দেখাইতে দেখাইতে প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করব। সো এই যে শেপ নিলাম, শেপ নেওয়ার পর অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে আমরা স্প্লিট ইনটু গ্রিডে যাব, কলাম নিব 3টা। দেখেন 3টা কলাম চলে আসছে এবং ইকুয়ালি 3 ভাগে ভাগ হয়ে গেছে এখন 3টা শেপ এখানে। তারপর যেটা করব, আমার ভিতরে একটা অফসেট পাথ লাগবে। সো আমরা অবজেক্টে যাব, আবার পাথে যাব, অফসেট পাথে যাব। আমি যেটা বলছিলাম এটা আমি -18 পিক্সেল নেই, মানে আমি 0.25 নেই। এটা আপনার ইচ্ছা, আমার কাজ করতে করতে মনে হয়েছে -0.25 আমার জন্য বেটার। সো আপনি চাইলে 9-এর উপরে যে কোনো অ্যামাউন্ট নিতে পারেন, 15 নিতে পারেন, 16 নিতে পারেন, 18 নিতে পারেন, আপনার ইচ্ছা। সো আমি এরকম 0.25 নেই। 0.25 করলে যেটা হয়, মাঝখানে মোটামুটি একটা ভালো গ্যাপ থাকে, দেখতে সুন্দর লাগে আর কি আমার কাছে। প্রত্যেকটা প্যারাগ্রাফের মাঝখানে একটা স্পেসিফিক গ্যাপ থাকে। আচ্ছা, এইটাকে আমি যেটা করলাম, 3টা ছোটোগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মেক গাইড দিলাম, গাইড হয়ে গেল। এবার গাইড থাকা অবস্থাতে আমরা এখান থেকে এই গাইডগুলো টানবো। এইটা তো চাপাই নিয়ে আসি এখানে। আচ্ছা, উপর থেকে এই পর্যন্ত নিতে পারেন, এখান থেকে এই পর্যন্ত নেন। ওকে, এইবার আপনি আবার গাইডগুলো লক করে দেন। এই 3টা আমাদের আর লাগবে না, ডিলিট করে দেন। এখন আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে পুরো ব্লিড সহ একটা শেপ বসাবো। এই হয়ে গেল আমার ফরম্যাট। এটা ব্লিড সহ প্রথমবার ব্লিড ছাড়া নেওয়ার কারণ হচ্ছে, আমি আগেই বলছি যে প্রথমবার যদি আমি ব্লিড সহ শেপগুলো নেই তাহলে শেপগুলো সমান হয় না। এটা একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। একই জিনিস আমি যদি ব্লিড সহ করি, দেখেন আপনারা কি হচ্ছে সমস্যা। এই দেখেন আমি পুরোটা শেপটা নিলাম, ব্লিড সহ শেপ নিলাম আর কি। এটা সিলেক্ট করে আমি যদি এখন অবজেক্টে গিয়ে প্যাথ থেকে অফসেট প্যাথ করি, সরি অফসেট প্যাথ তো করবো না, অবজেক্ট থেকে প্যাথ থেকে স্প্লিট ইনটু গ্রিডে গেলাম, 3টা কলাম করলাম। ওকে, আচ্ছা, এখন আমি যখন ডিজাইন করব, তখন আমার ডিজাইনটা যখন সাবমিট করা হবে ক্লায়েন্টের কাছে, তখন কিন্তু এখনো জয়েন করতেছে কে? আচ্ছা, সো আমরা যখন ক্লায়েন্টকে ডিজাইনটা সাবমিট করব, আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেল। সো আমার ডিজাইনটা কিন্তু ছোট হবে, এই পাশ থেকে একটু ছোট হবে, এই পাশ থেকে একটু ছোট হবে, রাইট? অ্যাকচুয়াল ডিজাইনটা যখন আমি সাবমিট করব, যখন প্রিন্টে যাবে আর কি। এখন দেখেন 3টা শেপ কিন্তু সমান না, যেহেতু ব্লিড সহ নেওয়া হয়েছিল। এই শেপটা এটার চেয়ে একটু ছোট হয়ে গেছে, দেখেন। আমি একটু ডার্ক কালার দিলে বুঝতে পারবেন। দেখ, এই শেপটা কিন্তু একটু ছোট, 2টা কলম কিন্তু সমান হয় নাই। এইটা হচ্ছে সমস্যা ব্লিড সহ নিলে। ব্লিড ছাড়া নিলে সমান হয়, পরে আপনি বড় করে নেন, সমস্যা তো নেই। আচ্ছা, আই হোপ এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। এটা গেল একটা। আর যখন কাজ করবেন, সেটা একটা টিপস দিয়ে দিই সবার জন্য, তাহলে ইজি হবে আরও আপনাদের জন্য। যখন কাজ করবেন, এটা কপি করলেন, আপনি আপনার ছবিটা কপি করে একদম পাশাপাশি এনে রাখবেন। আপনার যখন কাজ করবেন তখন একদম পাশাপাশি রাখবেন এইভাবে। এটাকে যে ক্রপ করা যায়, ক্রপ করে আমরা সাইজ মতো এটাকে সেট আপ করে নিতে পারি। ধরেন উপর থেকে আমরা এই যে আরও কমায় নিলাম, নিচ থেকে আর একটু কমায় নিলাম, অ্যাপ্লাই করেন। এবার এটাকে ছোট করেন, এই যে এইটাকে এখানে বসান। এইবার আমি এখান থেকে মিলানোর চেষ্টা করব যে আমার ফন্ট সাইজগুলো কত ইউজ করা হয়েছে। দেখেন, আমি যদি এক্স্যাক্টলি আমার ব্রশারের সাইজ করি এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কত সাইজের ফন্ট। আপনি জাস্ট কিছু একটা লেখেন, আপনি জাস্ট ক্লিক করে একটা লোড এপসম লেখেন, লেখে Ctrl T দেন, দেখেন এখানে কত সাইজের ফন্ট ইউজ হয়েছে।
তো আমি যেরকম চিল্লায় চিল্লায় বলি সবসময় যে আপনারা 10 ইউজ করেন বা 10-এর কম করেন না, আপনি নিজে দেখলেই তো বুঝতে পারবেন যে এখানে ফন্ট সাইজটা কত। বলেন কত হয়েছে এখানে? 10 ইউজ করা হয়েছে? 10-এর চেয়ে বেশি। 10-এর চেয়ে একটু বেশি, পাশাপাশি লিখলে 10ই বেশি। লাগবে, আপনি দেখলে মনে হইতেছে একটু বেশি কিন্তু 10ই। হ্যাঁ 11 আবার বেশি বড় হয়ে যায়, 11 করে দেখতে পারেন, দেখেন অনেক বড় কিন্তু। 10 না, জি জি 10। 11 বেশি বড়, 10 মোটামুটি সাইজে, 9 কিন্তু অনেক ছোট। সো আপনারা যখন এরকম পাশাপাশি রাখবেন তখন তো আপনাদের ভুল করার কোনো স্কোপ নাই। এবং আমি এখানে দেখতে পারতেছি যে এই যে ফন্টটা, এখানে যে ফন্ট সাইজটা ইউজ করা হয়েছে, এই ফন্ট সাইজ আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, এই ফন্ট সাইজটা আর এই ফন্ট সাইজটা সেম, একই সাইজের ফন্ট। তো তখন আমার ভুল করার কোনো চান্স নাই তো। সো আপনাদের যাদের মনে হচ্ছে যে ফন্ট নিয়ে ঝামেলা আছে, ভাই ফন্ট কি ইউজ করব, আপনি এই অ্যাসাইনমেন্ট করতে করতেই বুঝে যাবেন যে ফন্ট কি ইউজ করা উচিত, মুখস্থ হয়ে যাবে আপনাদের। সো এই জিনিসটা একটু করেন, আই থিঙ্ক এইভাবে করলে আপনাদের জন্য একটু ইজি হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে লাইট সাইজের ফন্ট, আমরা রেগুলার সাইজের ফন্ট ইউজ করতে বলি, বোল্ড ইউজ করি না, অনেক সময় বোল্ড লাগে দেখতে কিন্তু বোল্ড ভাল লাগে না কখনোই। বোল্ড সাইজের ফন্ট ইউজ করবেন না, সবসময় চেষ্টা করুন রেগুলার সাইজের ফন্ট ইউজ করতে, ভালো লাগবে। আর আরেকটা জিনিস দেখা দিচ্ছি যেটা সবারই সমস্যা হচ্ছে, আমি দেখতে পারলাম যখনই কোনো টেক্সট লিখবেন, প্যারাগ্রাফ টেক্সট, দেখেন এই পাশ থেকে আপনাদের হাইফেন চলে আসে, যে হাইফেন চলে আসছে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। ওকে, সো এইটা যেটা করবেন, এটা আপনি প্যারাগ্রাফে যান, কন্ট্রোল টি দিলে দেখবেন এখানে টাইপ আছে, টাইপের আন্ডারে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ ওপেন করেন, প্যারাগ্রাফে এইটা চুজ করবেন, এটা জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন্ড লেফট, 1 নাম্বার। এটাতে যদি সবসময় ভালো লাগে না, আর এখানে মোর অপশনসে যাবেন, এই শো অপশনসে যাবেন, শো অপশনসে গেলে হাইফেনের অপশনটা টিক করা থাকে, হাইফেনটা অফ করে দেন, তাহলে দেখবেন আপনার হাইফেন থাকবে না। আর যেহেতু এটা ফন্ট সাইজ 10, এটা কখনোই 12 লাইন হাইট হবে না, এটা অ্যাটলিস্ট 15 হবে অথবা 20 হবে। আচ্ছা, এই জিনিসগুলো যেন ভুল না হয়, বারে বারে কিন্তু এটা বলার জিনিস না, আপনাদের একবারে এটা বুঝে ফেলা উচিত। আচ্ছা, এইটা গেল একটা জিনিস। লাস্ট ক্লাসে আমরা কিছু টুলসের কাজ দেখছি, আরও আমরা টুলস দেখতে থাকবো কন্টিনিউয়াস বেসিসে। আজকে আমরা যেটা করবো, আজকে আমরা মূলত পেন টুলে যাব। পেন টুলটা আমাদের খুব কাজে লাগবে, সবসময় কাজে লাগে। এবং পেন টুলে আপনাদের কিছু বেসিক নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস জানি যে পেন টুল দিয়ে শেপ আঁকা যায়। তো আমরা যদি পেন টুলটা নিই, এখানে ধরেন আমরা এখানে একটা কালার নিয়ে নিলাম, গোলাপি রং। এখন কারেন্টলি আমার কালার দেওয়া হচ্ছে শেপের কালার, মানে ফিল কালার, স্ট্রোক কালার কিন্তু দেওয়া নাই। তখন আমরা যখন পেন টুলে কিছু আঁকি, আমরা জানি যে পেন টুলে আঁকার জন্য কি করতে হয়, একটা ক্লিক করতে হয়। সো আমি ক্লিক করলাম, একটা পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট ড্রপ হইলো একটা। সো আমরা কিন্তু অলরেডি জানি, এই জিনিসটাকে রিভিউ করেন, আমরা যখন কোনো শেপ আঁকি তখন বেসিক্যালি এই শেপটা একটা অ্যাঙ্কার পয়েন্ট দ্বারা করা হয়। সো এখানে 4টা অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে এই শেপটা ক্রিয়েট করা হয়েছে। আমি যদি এই শেপটাকে একটু কমপ্লিকেট করার চেষ্টা করি, ধরেন এখানে আমি একটা সার্কেল অ্যাড করলাম, সার্কেল অ্যাড করে যদি আমরা এখন এই দুটাকে সিলেক্ট করে প্যাথ ফাইন্ডারে ইউনাইট করে দিই, তখন কিন্তু এরকম একটা শেপ হবে। এটা কিন্তু একটা শেপ, স্ট্রোক দিলে বুঝতে পারবেন ফুল একটা শেপ। এই শেপটা যখন আবার অ্যাঙ্কার পয়েন্টে যাব, তখন দেখতে পারবো এখানে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে। আগে 4টা ছিল, এখন কিন্তু বেড়ে গেছে, কারণ অ্যাঙ্কার পয়েন্ট দিয়েই শেপটা ক্রিয়েট করা হয়েছে। এখন হয়ে গেছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9টা অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে। তো যে কোনো শেপই ফর্ম হয় অ্যাঙ্কার পয়েন্ট দ্বারা। এবং এই গোলগুলো যদি অ্যাডজাস্ট করি, আমি এখন ধরেন আমি যদি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এখন অ্যাডজাস্ট করি, এরকম শেপ করা যাবে। তখন কিন্তু আবার অ্যাঙ্কার পয়েন্টগুলো অ্যাডজাস্ট হচ্ছে সেই অনুযায়ী। ওকে, সো এইটা দেখানোর কারণ হচ্ছে গিয়ে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে কিন্তু প্রত্যেকটা শেপ ফর্ম করা হয়। আচ্ছা, এইটা যদি আমরা ভালো বুঝি, তাহলে পেন টুলের কাজটা আমাদের ইজি হয়ে যাবে। কিভাবে? পেন টুলটা নিলাম, নিয়ে আমরা ধরে এখানে ক্লিক করলাম, একটা শেপ হলো, একটা অ্যাঙ্কার পয়েন্ট হলো। আমি চাচ্ছি পরের অ্যাঙ্কার পয়েন্টটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হোক, 45 ডিগ্রি। তখন আমি যদি শিফট ধরি, দেখবেন আপনার লাইনটা এই যে এখানে আমি নড়াচ্ছি কিন্তু নড়তেছে না, আমি কিন্তু নড়াতেছি, নড়তেছে না, শিফট ধরে রাখছি। সো পেন টুল যখন শিফট ধরে কাজ করবেন, তখন শুধুমাত্র 45 ডিগ্রি আর 90 ডিগ্রি, 45 90 45 90 180, আবার 45 আবার 90 45 180, এরকম অ্যাঙ্গেলেই মুভ করে যখন শিফট ধরে করে, ঘড়ির মতো। অন্য কোনো জায়গায় কিন্তু থামতেছে না। শিফট যদি ছেড়ে দেন, তখন কিন্তু সারা দিক দিয়ে ঘুরবে, যে কোনো জায়গায় আপনি লাইন রাখতে পারবেন।
সো শিফট ধরে আমি যদি এটাকে এই পর্যন্ত এক্সটেন্ড করি, আরেকটা ক্লিক করি, আরেকটা শেপ হবে, মানে একটা অ্যাঙ্কার পয়েন্ট বসবে। আবার শিফট ধরে আমি চাইলে সোজা লাইন আঁকতে পারি এইটুকু পর্যন্ত। দেখেন একটা শেপের কিন্তু কালার চলে আসছে, যেহেতু ফিল কালার দেওয়া। আমরা যদি স্ট্রোক করে দিই, স্ট্রোক কালার হয়ে যাবে। আবার যদি শিফট ধরি, ঠিক এই পর্যন্ত আসতেছে। দেখেন ও আমাকে বলে দিচ্ছে, যেহেতু স্মার্ট গাইড অন করো, আমাকে বলতেছে এই জায়গাটায় পিঙ্ক লাইনে ইন্টারসেক্ট হচ্ছে, রাইট? আমরা যদি এখানে ক্লিক করি, আরেকটা লাইন হলো। এইবার যদি এখানে এসে এটাকে জয়েন করে দিই, যে 0 জয়েন, তাহলে দেখেন আমি কিন্তু একটা প্যারালোগ্রাম শেপ আঁকতে পারছি উইথ দ্য পেন টুল। আমাকে কোনো ডিরেক্ট রেক্ট্যাঙ্গেল শেপ ইউজ করতে হয় নাই। এই জিনিসটা আর একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে ডিরেক্ট সিলেকশন দিয়ে যদি দুইটা পয়েন্টকে ধরে আমরা এরকম করে দেই, এই দুইটা শেপ কিন্তু একই জিনিস, সেম থিং। সো আমরা জানলাম পেন টুল দিয়েও কিন্তু শেপ আঁকা যায়, জাস্ট আপনাকে জানতে হবে অ্যাঙ্কার পয়েন্টগুলো কোথায় বসবে, রাইট? সো আমরা যদি এখন চাই একটা স্কোয়ার আঁকতে বা একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে, সেটাও কিন্তু পেন টুল দিয়ে করা সম্ভব। আপনি ক্লিক করেন, শিফট ধরেন, শিফট ধরলে সোজা হয়। আমি কি বলছি? শিফট ধরলে 45, শিফট ধরলে সোজা, সোজা 45, সোজা 45। আর শিফট ছেড়ে দিলে যে কোনো জায়গায় যাবে। তো আমরা যখন সোজা লাইন আঁকি তখন শিফট ধরি, যখন বেঁকা লাইন আঁকতে চাই তখন শিফট ছেড়ে দিই। সো সোজা একদম নিচে নামলাম এই পর্যন্ত, আবার সোজা এই পর্যন্ত আসলাম, আবার উপরে যে স্মার্ট গাইড পর্যন্ত আসলাম, এই ইন্টারসেক্ট, আবার এখানে এসে ম্যাচ করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে এবং ইকুয়াল। আপনি কোনো জায়গায় এটা ভুল ধরতে পারবেন না, কোনো জায়গায় এদিক সেদিক নাই, একদম সমান একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম হয়েছে। সো পেন টুলের মূল কাজ হচ্ছে গিয়ে অ্যাঙ্কার পয়েন্ট সেট করা এবং অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে বিভিন্ন শেপ আঁকা। নাম পেন টুল বিকজ কলমের মতো আপনি যে কোনো রকমের শেপ সেটা দিয়ে আঁকতে পারবেন। আচ্ছা, সো এতদিন আমরা জানতাম যে পেন টুল দিয়ে যখন শেপ আঁকি তখন আমরা একটা ক্লিক করি, জাস্ট একটা ক্লিক করি। সো আবার দেখাচ্ছি, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে আবার এখানে এসে আরেকটা ক্লিক করলাম, আবার এখানে এসে একটা ক্লিক করলাম, আবার একটা ক্লিক করলাম, আবার একটা ক্লিক করলাম, আবার একটা ক্লিক করলাম, একটা শেপ ফর্ম হলো। সো যতবার ক্লিক করতেছি একটা করে অ্যাঙ্কার পয়েন্ট সেট হচ্ছে এবং অ্যাঙ্কার পয়েন্ট দ্বারা একটা শেপ ক্রিয়েট হচ্ছে। এইটা পেন টুলের বেসিক। আচ্ছা, আরেকটা জিনিস আছে, পেন টুলে যখন আপনি একটা অ্যাঙ্কার পয়েন্টের উপর আরেকবার ক্লিক করবেন তখন সেই অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট হয়ে যায়। সো এখন দেখেন এই যে শেপটা আমি সিলেক্ট করে রাখছি অলরেডি, সিলেক্ট করা অবস্থাতে পেন টুলে গেলাম, পেন টুল থেকে যদি আরেকবার ক্লিক করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে, বাদ হয়ে যায় আর কি। তখন আপনি কন্টিনিউয়েশন করতে পারেন চাইলে। দেখেন এই যে ক্লিক করলাম বাদ হয়ে যাচ্ছে, ক্লিক করলাম বাদ হয়ে যাচ্ছে, ক্লিক করলাম বাদ হয়ে যাচ্ছে। তো যত জায়গায় আমরা ক্লিক করি তত জায়গায় কিন্তু সেটা অ্যাঙ্কার পয়েন্টগুলো ডিলিট হয়। আর আরেকটা জিনিস আমরা জানি যে পেন টুলটা কন্টিনিউ করা যায়। কন্টিনিউ করা যায় মানে আপনি যখন এখান থেকে একটা পেন টুলে লাইন আঁকবেন, ধরেন আমরা এরকম একটা লাইন আঁকলাম, এটা কিন্তু ইনকমপ্লিট, মানে এটা কোনো শেপ না এখনো, এটা জাস্ট দুইটা লাইন ইন্টারসেক্ট করছে, ইনকমপ্লিট, এখানে কোনো জয়নিং লাইন নাই। তো এটা একবার আঁকলাম, আঁকার পর আমি যদি এটা আনসিলেক্ট করে অন্য কোনো কাজ করে আবার এটাকে কমপ্লিট করতে চাই, তখন সেটা আমি পেন টুল দিয়ে করতে পারবো। কীভাবে? পেন টুলটা সিলেক্ট করবো, ইনকমপ্লিট যে কোনো একটা পয়েন্টে, নিচে অথবা উপরে যে কোনো একটা পয়েন্টে গেলে দেখবেন এরকম একটা আইকন আসে, ব্যাক একটা হাইফেন আইকন আসে, স্ল্যাশ, সেই আইকনটাতে ক্লিক করব, দেখবো এটা কন্টিনিউ হচ্ছে, এখন ওখান থেকেই শুরু হচ্ছে কিন্তু। এইবার আমি চাইলে এটার সাথে মিট করে দিতে পারি, এটা আবার জয়েন হয়ে যাবে। সো পেন টুল দিয়ে কন্টিনিউ করা যায়। আপনি যে কোনো শেপ যখন আঁকবেন, যেমন আমি যদি এখন একদম একটা অন্যরকম একটা শেপ আঁকি, আমি এরকম একটা পলিগন আঁকতেছি, এরকম ইনকমপ্লিট, সেটাকে যদি এখন আমি কমপ্লিট করতে চাই তাহলে পেন টুলটা সিলেক্ট করে আমি এখান থেকে জয়েন করে দিতে পারবো, আবার কন্টিনিউ করতে পারবো আর কি। কমপ্লিট করতে চাই বা না চাই কন্টিনিউ করতে পারবো এবং আরেকটা শেপ আঁকতে পারবো। সো এইগুলো হচ্ছে পেন টুলের বেসিক আইডিয়াস। এটা কি আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারছি? ক্লিয়ার? সবাই একটু রিপ্লাই করবেন। এখানে অনেক কিছু আগে থেকে দেখানো হয়েছে, সো আই থিঙ্ক আপনাদের বুঝতে কষ্ট হওয়ার কথা না। ইভেন দেখেন আগেরবার যাদেরকে মিনিমাম ফন্ট সাইজ 10 পিটি লিখতে বলছিলাম, 40 জন কিন্তু লেখেন নাই, হয়তো হাতে গোনা 10 জন বা 15 জন রিপ্লাই করছেন, অথচ আমাদের ক্লাসে কিন্তু 40 জন অ্যাক্টিভ মেম্বার্স। সো এটাও আসলে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আচ্ছা, ডিলিট আর সিলেক্ট আরেকবার বলে ভালো হতো, আরেকবার দেখা দিচ্ছি আমি। আপনারা যখন কোনো শেপ আঁকেন, পেন টুল দিয়ে একটা কমপ্লিট শেপ আমি যখন আঁকবো, শেষ, আঁকা শেষ, ডান, তখন আমি যদি সিলেক্ট করা অবস্থাতে পেন টুলটা, মানে শেপটাকে সিলেক্ট করা অবস্থাতে পেন টুল সিলেক্ট করে যদি যে কোনো একটা পয়েন্টের উপর আরেকবার যাই, যে যদি ক্লিক করি তাহলে ডিলিট হয়ে যাবে।
সিলেক্ট করা অবস্থা থাকতে হবে, সিলেক্ট না করলে কিন্তু হবে না। সিলেক্ট না করলে যেটা হবে ওটা আবার আরেকটা শেপ ক্রিয়েট করা শুরু হবে। সো আমি চাইলে এখন এটা ডিলিট করে দিয়ে একটা নর্মাল লাইন আঁকতে পারি। আবার যদি কন্টিনিউশন করতে চাই, অ্যাড করতে চাই, আবার পেন টুলটা নর্মাল সিলেক্ট করে যদি এখান থেকে অ্যাড করি, দেখবেন এখান থেকে অ্যাড হয়ে গেছে। এবার বুঝতে পারছেন? আচ্ছা, এইটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস দেখাচ্ছি, যদি আমরা কোনো শেপ আঁকতে চাই যেটা একদম পাশাপাশি বসবে, যেমন ধরেন আমি এখানে একটা র্যান্ডম শেপ আঁকলাম, এখন আমি চাচ্ছি আরেকটা শেপ ঠিক এখান থেকে কন্টিনিউ করবে এবং এইটা দুটা মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। এরকম শেপ করা কিন্তু ইজি না। কেন? বিকজ আমরা চাইলে এখন একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি, নিয়ে ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করে এই পয়েন্টটাকে ধরে এই পর্যন্ত নিয়ে আসতে পারি, আবার এই পয়েন্টটাকে ধরে একদম এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আনতে পারি, তারপর আবার এই শেপটাকে এখানে এনে এটা কিন্তু করতে পারি, বাট এটা একটু কঠিন হয়ে যায়, স্টেপ বেশি। তার চেয়ে ইজি প্রসেস হচ্ছে গিয়ে আমাদের যদি কোনো এরকম একটা র্যান্ডম শেপ থাকে, আমরা যদি এক্স্যাক্টলি শেপটার সাথে আবার পাশাপাশি আরেকটা শেপ আঁকতে চাই, যেটা করতে পারেন এটাকে আগে ডিসিলেক্ট করতে হবে, মানে সিলেক্ট যেন না থাকে। যেমন এখন দেখেন সিলেক্ট করা নাই কিন্তু এই শেপটা। এখন আবার পেন টুলে যান, গেলে ঠিক এই পয়েন্টের উপরে যখন যাবেন বলবে অ্যাঙ্কার, কিন্তু এখন আর ক্লিক করলে কিন্তু ডিলিট হবে না। কেন ক্লিক করে ডিলিট হবে না? বিকজ শেপটা সিলেক্ট করা নাই। যেহেতু সিলেক্ট করা নাই, এখন যখন ক্লিক করবো আর একটা অ্যাঙ্কার পয়েন্ট বসবে। সো ঠিক এইটার উপরে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট বসলো। এখন আপনি আপনার ইচ্ছা মতো আরেকটা শেপ আঁকেন এবং এই অ্যাঙ্কার পয়েন্টের সাথে মিলাই দেন, দেখবেন এই শেপটা একদম এক্স্যাক্টলি সমান হচ্ছে, মাঝখানে কোনো গ্যাপ নাই। আপনি কোনো গ্যাপ খুঁজে পাবেন না। যখন কালার দিবেন তখন বুঝতে পারবেন দের ইজ নো গ্যাপ। সো এইভাবে আমরা চাইলে বিভিন্ন লোগো ডিজাইনে কাজ করতে পারি। যেমন আমি দেখাই দিচ্ছি, লাস্ট ক্লাসে আপনারা হয়তো একটা লোগো ডিজাইন পেয়েছেন, এরকম একটা লোগো ছিল। আমি লোগোটার কাজটা দেখাই দিই, খুবই ইজি, পেন টুল দিয়ে লোগোটা করা যাবে। আপনার লোগোটা এরকম ছিল, অনেকে হয়তো খেয়াল করছেন, অনেকে করেন নাই, যাই হোক সমস্যা নাই। ধরেন এরকম 20 পিক্সেলের একটা পয়েন্টের লোগো দিলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড কেন করছি? সো দ্যাট শেপ হয়। এখন এটা শেপ হয়ে গেছে আর কি। আচ্ছা, এইবার আপনি পেন টুলটা নেন, পেন টুলটা নিয়ে এখানে একটা লাইটনিং আঁকেন। সো ঠিক এখান থেকে এই পয়েন্ট বরাবর একটা লাইটনিং আঁকলাম, এটা পরের লাইনটা সোজা করে নিলাম। না, এই পয়েন্টটা একটু নিচে দিই, এখানে দিই। আচ্ছা, তারপর এটাকে এখানে দিলাম, আবার সোজা লাইন আঁকলাম, এই এটাকে এই। একটা লাইটনিং আমি আমার ইচ্ছা মতো এখানে নিলাম। লাইটনিংটাকে আমি একটু সাইডে সুন্দর মতো সেট করে নিলাম, সমান যেন হয়। ওকে, এখন যেটা করতে পারেন, একটু পরীক্ষা দিই। এখন তো আমরা জানি কি করব, সিলেক্ট করব। লাইটনিংটাকে আমার একটু মোটা করতে হবে। কেন? বিকজ একটু কেটে ফেলতে হবে, কিছু জায়গা বাকি আছে। সো আমরা একটা কাজ করি, লাইটনিংটা সিলেক্ট করি, সিলেক্ট করে অবজেক্টে যাই, প্যাথে যাই, মাথাটা খাটাইতে হবে আসল কথা। অফসেট প্যাথ করবো, লাইটনিংটাকে বড় করবো। কেন করবো বুঝতে পারতেছেন হয়তো। প্লাস করেন, বড় করেন, এতটুকু ইজ এনাফ। 6 পয়েন্ট পর্যন্ত, মিটার থাকুক, গ্রাউন্ড থাকুক, আপনার ইচ্ছা, সমস্যা নেই। ওকে, এখন যেটা করব, অফসেট প্যাড দিয়ে বড় করলাম কেন? অফসেট প্যাথ দিয়ে বড় করলে চারদিক দিয়ে সমানভাবে বড় হয়। টেনেও বড় করা যেত, সমস্যা নাই, একই জিনিস। শিফট ধরে আপনি চারপাশ থেকে বড় করলেও একই হইতো। অফসেট প্যাথ করলাম, ইজি হইলো, চারপাশ থেকে সমানভাবে বড় হইলো। বড় করার কারণ হচ্ছে গিয়ে এখন বড়টা সিলেক্ট করব, বড়টা সিলেক্ট করে বাইরের শেপটা সিলেক্ট করব, সিলেক্ট করে প্যাথ ফাইন্ডারকে ডিভাইড করে দিব। অ্যাকচুয়াল লাইটনিংটা কিন্তু ধরি নাই, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, বুঝতে ইজি হবে। অ্যাকচুয়াল লাইটনিংটা কিন্তু এখনো ভিতরে আছে, ধরি নাই আমি। বাইরের যে লাইটনিংটা সেইটার সাথে এটা ডিভাইড করে দিছি। এখন রাইট ক্লিক করে আনগ্রুপ করব, দেখেন এখন কি হচ্ছে। এই যে পিঙ্ক যে জায়গাটা, সেটা যদি ডিভাইড যেহেতু হয়েছে ডিলিট হয়ে যাবে। সো বাইরেরটা এখন ডিলিট করা যাবে। এই দেখেন আমার লোগো কিন্তু ডান। এরকম ছিল অনেকটা লোগোটা, সেটা খুবই ইজি করাটা, কোনো ব্যাপার না, আপনারা চাইলে এভাবে করতে পারেন। আর বাইরের লেয়ারটাকে ডিলিট করে নিতে হবে খালি, দ্যাটস ইট। আচ্ছা, এটা লোগো ডিজাইন যখন আমরা শেপ দিয়ে করবো তখন আরো সুন্দর সুন্দর লোগো ডিজাইন দেখবো, সেগুলো দেখে আপনারা মজা পাবেন। আচ্ছা, যেটা বলছিলাম পেন টুলের কাজটা, এটা তো গেল পেন টুলের নর্মাল শেপ, মানে আপনি চাইলে একটা রেক্ট্যাঙ্গেল, আপনি চাইলে একটা প্যারালেলোগ্রাম, আপনি চাইলে যে কোনো একটা পলিগন, স্ট্রেট সাইডের যে কোনো শেপ আপনি পেন টুল দিয়ে আঁকতে পারতেছেন খুব ইজিলি।
কিন্তু পেন টুলের মূল কাজ কিন্তু স্ট্রেট লাইন না, পেন টুলের মূল কাজ হচ্ছে কার্ভ লাইন। আমরা কার্ভ আঁকতে পারি যেন পেন টুল দিয়ে, এটাই হচ্ছে পেন টুলের মূল কাজ। তো সেই ক্ষেত্রে আমাদের একটু চেঞ্জ আসবে, সেটা হচ্ছে আমরা যখন পেন টুলটা নিব, নর্মালি আমরা কি করতাম, নর্মালি আমরা একটা ক্লিক করতাম আর এক জায়গায় গিয়ে একটা ক্লিক করতাম, তারপর প্রত্যেকটা ক্লিক করে জয়েন করে একটা শেপ ক্রিয়েট করতাম। এখন যখন কার্ভ লাইন আঁকতে চাবো তখন আমাকে জাস্ট একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। ক্লিক করে ড্র্যাগ করতে হবে, আগে ক্লিক করে ছেড়ে দিতাম, এখন ক্লিক করে ড্র্যাগ করব। যেমন আমি যদি এখন একটা কার্ভ আঁকতে চাই, আমি ক্লিক করলাম, লাইনটা শুরু করলাম, পরে এই পয়েন্টে গিয়ে আমি যদি চাই কার্ভ করতে, এই পয়েন্টে গিয়ে ক্লিক করে ছাড়বো না, সেকেন্ড পয়েন্টটাতে ক্লিক করে কিন্তু ছাড়ি নাই, না ছেড়ে দিয়ে আমরা মাউসটাকে ড্র্যাগ করব ডান দিকে অথবা বাম দিকে, দেখবো এরকম একটা কার্ভ লাইন চলে আসতেছে। আমরা যদি এরকম একটা লাইন আঁকতে চাই, কার্ভ লাইন একটু পর্যন্ত নিলাম, যেমন আমরা কিন্তু বাম দিকটা দেখবো, এই দিকটা দেখেন, যেমন এই টপ লেফটটা দেখেন কিরকম আসতেছে এরকম। আমি যখন মাউসটা নিচের দিকে নিচ্ছি তখন কার্ভটা আসতেছে উপরে, যখন ডান দিকে নিচ্ছি কার্ভটা আসতেছে বামে, তার মানে অপোজিট। আপনি যখন মাউসটা ড্র্যাগ করে নিচের দিকে ডান দিকে আসবেন, কার্ভ আসবে উপরে বামে। আপনি যখন মাউসটাকে ড্র্যাগ করে উপরে ডান দিকে আসবেন, কার্ভটা আসবে নিচের দিকে বামে। আপনি যখন মাউসটাকে বাম দিকে উপর দিকে ড্র্যাগ করবেন, কার্ভ আসবে ডান দিকে নিচের দিকে। আপনি যখন কার্ভটাকে বাম দিকে নিচের দিকে আনবেন তখন কার্ভটা উপর দিকে, মানে অপোজিট, যেদিকে যাচ্ছে অপোজিট সাইডে কার্ভ আসতেছে, রাইট? সো এই পর্যন্ত এনে যদি আমি এখন ছেড়ে দেই, আমার কার্ভটা কিন্তু এরকম ফর্ম হয়ে গেল, এতটুকু, পুরোটা আসে নাই কিন্তু, এতটুকু পর্যন্ত কার্ভ আসছে, জাস্ট এতটুকু আসছে। বাকি যে দুটো জিনিস দেখতেছেন, যে গোল মাথাওয়ালা, এই দুটাকে আমরা বলি হ্যান্ডেল। হ্যান্ডেল, হ্যান্ডেলের কাজ হচ্ছে গিয়ে কন্ট্রোল করা। গাড়ির হ্যান্ডেল যেমন, হ্যান্ডেল বলে কিছু নাই আসলে, স্টিয়ারিং অনেকে হ্যান্ডেল বলে। সো হ্যান্ডেলের কাজ হচ্ছে গিয়ে কন্ট্রোল করা, কার্ভটাকে সে কন্ট্রোল করবে, কার্ভটা কতটুকু মোটা হবে, কতটুকু চিকন হবে, কতটুকু কার্ভ হবে, কতটুকু স্টিপ হবে, এই জিনিসটা কন্ট্রোল করে হ্যান্ডেল। এখন আমি আবার যদি পরের পয়েন্টটা দেখেন, একটা গোল মানে কার্ভ লাইন আসতেছে, কিন্তু আগে যেখানে নীল রঙের লাইনটা আমাকে স্ট্রেইট লাইন দেখাইতো, এখন দেখাচ্ছে কার্ভ। কেন? বিকজ আমি মাত্র একটা কার্ভ আঁকছি এবং আমার হ্যান্ডেল এখানে দুইটা হ্যান্ডেল না, উপর একটা নিচে একটা। যখনই দেখবেন দুইটা হ্যান্ডেল, তখন বুঝবেন পরের লাইনটা কার্ভ হবে। সো মাত্র আমরা একটা কার্ভ আঁকলাম, নিচের দিকে ড্র্যাগ করলাম, এরকম একটা কার্ভ হইলো। পরের কার্ভটা ও বলতেছে এরকম করো, এরকম করলে সুবিধা, কেন? তাহলে এটা স্মুথ হয় বেশি। তো আমরা এই পয়েন্টে এসে যদি এখন আবার ড্র্যাগ করি, দেখবেন আরেকটা লাইন ফর্ম হচ্ছে এরকম। আবার ডান দিকে ড্র্যাগ করতেছি, এরকম একটা কার্ভ ফর্ম হচ্ছে। ওকে, ছেড়ে দিলাম, এখন এরকম একটা লাইন আসছে। এইবার যদি আমি ক্লিক করে ড্র্যাগ না করি, দেখেন আমি ক্লিক করে ছেড়ে দিছি, তাহলে বলেন তো পরের লাইনটা কি আসবে? কার্ভ আসবে না স্ট্রেট লাইন আসবে? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন আসা উচিত। কেন? কারণ ফার্স্ট অফ অল ক্লিক করছি, ড্র্যাগ করি নাই। সেকেন্ড অফ অল কোনো হ্যান্ডেল দেখা যাচ্ছে এখানে? কোনো হ্যান্ডেল আছে এই পয়েন্টটাতে? কোনো হ্যান্ডেল নাই, তার মানে হ্যান্ডেল না থাকা মানে কি? স্ট্রেট লাইন। যেহেতু ক্লিক করছি, দেখেন এখন স্ট্রেট লাইন। এখন আবার এই পয়েন্টে এসে মিট করে দিলাম, আমার একটা শেপ ফর্ম হইল, যেটা উপর দিয়ে কার্ভ, নিচে দিয়ে স্ট্রেট। আচ্ছা, এখন হ্যান্ডেলগুলোর কাজ কি এবং হ্যান্ডেলগুলো কোত্থেকে পাবো? আমি যখন এটা সিলেক্ট করব, তখন দেখব বেশ কিছু জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট আছে আগের মতোই, এবং অ্যাঙ্কার পয়েন্টগুলো কিন্তু আমিই সেট করছি। এখানে একটা, এখানে একটা, নিচে একটা, এখানে একটা। সো এখন দেখেন, আমি যদি একটু জুম ইন করি বুঝতে পারবেন, এই পয়েন্টটাতে কার্ভ কয়টা বলেন তো? মানে কার্ভটা দুই দিকে না একদিকে কার্ভ? এই পয়েন্টটাতে, এই জায়গাতে একদিকে কার্ভ, আরেক দিকে স্ট্রেট লাইন। একদিকে কার্ভ, উপর দিকে কার্ভ, আর নিচের দিকে কিন্তু স্ট্রেট লাইন। এই পয়েন্টটা যখন সিলেক্ট করবেন, হ্যান্ডেল আসবে একটা, একটা হ্যান্ডেল দিয়ে আপনি সিলেক্ট করবেন। দেখেন হ্যান্ডেল কয়টা? একটা। কেন? বিকজ কার্ভ একটা। কিন্তু এই যে পয়েন্টটা, এই পয়েন্টে বলেন তো কয়টা কার্ভ? এই পয়েন্টটার দুই পাশে দুইটা, তার মানে হ্যান্ডেল কয়টা আসবে? দুইটা। ক্লিক করেন, দেখেন দুইটা হ্যান্ডেল আসছে। সো হ্যান্ডেলের কাজ কি? হ্যান্ডেলের কাজ হচ্ছে গিয়ে, দুইটা হ্যান্ডেল দেওয়ার কারণ হচ্ছে গিয়ে, এই যে বাম পাশে যে হ্যান্ডেলটা দেখতেছেন, সরি আরেকবার দেখাচ্ছি।
আচ্ছা, এটা প্রিন্ট স্ক্রিন করলে আসলে আসে না। আচ্ছা, আমি ধরে দেখাচ্ছি, ধরেন এখানে হ্যান্ডেল থাকে এরকম একটা, এরকম একটা। সো আমি যদি মাঝখান দিয়ে একটা লাইন টানি, ধরেন এই জায়গায় যদি স্ট্রেইট একটা লাইন টানি, তাহলে বুঝতে ইজি হবে। এই যে হ্যান্ডেলটা, বাম পাশে যে হ্যান্ডেলটা, বাম পাশে হ্যান্ডেলটা কন্ট্রোল করে এই পুরো কার্ভটা, বাম পাশের পুরো কার্ভটা। আর ডান পাশে যে হ্যান্ডেলটা, সেটা কন্ট্রোল করে ডান পাশে পুরো কার্ভটা। ওকে, এই জন্য দুইটা হ্যান্ডেল। এখন এটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করেন, এই যে বাম পাশে যে হ্যান্ডেলটা, এই যে হ্যান্ডেলটা, এই উপরে গোলের মধ্যে ক্লিক করে আমি শুধু বাম পাশটা নড়াবো, ডান পাশে নড়াবো না, কোনো চেঞ্জ করবো না। দেখেন কি হচ্ছে, ডান পাশে দেখেন হ্যান্ডেল কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধু বাম পাশ হচ্ছে। আমি যখন বাড়াচ্ছি এটা আরো কার্ভ হইল, মানে বাম দিকে বাড়লো, কিন্তু ডান পাশে কিন্তু কিছু হয় নাই, সেম। আবার যদি শুধু ডান পাশটা দিয়ে এদিকে নড়াই, দেখবেন শুধু ডান পাশটা কমছে, বাম পাশে কিছু হয় নাই। তারপর একই জিনিস আমরা যদি এখন রোটেট করি, মানে ঘুরাই, ক্লিক করে আমরা যদি নড়াই, দেখবেন কার্ভটা বদলাই গেছে। আমরা যদি আবার এদিকে নড়াই, কার্ভটা আমার ইচ্ছা মতো ম্যানিপুলেট করা যাবে। সো হ্যান্ডেলের কাজ হচ্ছে গিয়ে একটা পয়েন্টের দুই পাশে দুইটা কার্ভকে ম্যানিপুলেট করা। যদি অ্যাডজাস্ট করতে চান, আপনি আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারতেছেন। আচ্ছা, আঁকার পরেও তো হ্যান্ডেল সিলেক্ট করা যায়। সো কার্ভ যদি আপনার ভুলও হয়, আপনার যদি আঁকার পর মনে হয় ভুল হয়েছে, আপনি পরবর্তীতে সেটা চেঞ্জ করতে পারবেন, ভয় পাওয়ার কিছু নাই। ওকে, সেম জিনিসটা এখানে দেখাচ্ছি আবার। এই যে দেখেন, হ্যান্ডেল ডান দিকে একটা, ডান দিকে হ্যান্ডেলটা শুধু ডান পাশটা সিলেক্ট করতেছে, চেঞ্জ করতেছে। আর একটা বাম দিকে হ্যান্ডেল, বাম দিকে শুধু বাম পাশটা সিলেক্ট করতেছে। সো এইভাবে চাইলে আপনি যে কোনো রকমের শেপ আঁকতে পারেন আপনার ইচ্ছা মতো, এবং পরবর্তী সেটা অ্যাডজাস্টও করতে পারবেন চাইলে হ্যান্ডেলগুলা সিলেক্ট করে। আচ্ছা, এইটা গেল একটা বেসিক। এখন আমরা যদি পুরোপুরি একটা কার্ভ শেপ আঁকতে চাই, কিভাবে করব? যেহেতু পুরোপুরি কার্ভ করব, প্রথম পয়েন্টটাও তো কার্ভ হওয়া উচিত, কিন্তু আমরা তো প্রথম পয়েন্টটা একটা স্ট্রেট লাইন করি, তাই না? এটা প্রবলেমটা কি হয় দেখাচ্ছি। এই ধরনের একটা কার্ভ করলাম, এই ধরনের একটা কার্ভ করলাম, এই ধরনের একটা কার্ভ করলাম, এই আরেকটা কার্ভ করলাম, কিন্তু এই পয়েন্টটা তো স্ট্রেট লাইন হচ্ছে কেন? বিকজ এই পয়েন্টে তো আমি ফার্স্টে কার্ভ দেই নাই, স্ট্রেট লাইন দিছি। দেখেন এই জায়গাটা চোখা হয়ে যাবে, এরকম হয়ে যাবে। সো এইটার সলিউশন হচ্ছে গিয়ে শুরুই করেন কার্ভ দিয়ে, মানে শুরুর পয়েন্টটা যেটা, সেটাও যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে পরের লাইনটা ডিরেক্টলি কার্ভ হয়। সো আমরা যেটা স্টার্ট করলাম একদম শুরুতে, আমরা তো ক্লিক করে স্টার্ট করি, ক্লিক করে ছেড়ে দিব না, ক্লিক করে ড্র্যাগ করব, তখন শুরুর লাইনটা কার্ভ হবে। সো আমি আপনাদেরকে একটা ট্রিক দেখাই, চেষ্টা করতে পারেন চাইলে। ধরেন এই একটা এলিপস, ওকে, এটা আমরা লক করে দিলাম। না, লক এখন করলে অবশ্য হবে না। লক করলাম, লক করে আমরা যদি গাইডটা অন করি, গাইডটা অন করে আমরা প্রত্যেকটা পয়েন্টে একটা জিনিস করতেছি, দাঁড়ান। আমরা প্রত্যেকটা পয়েন্টে একটা করে অ্যাঙ্কার পয়েন্ট, সরি গাইড নিয়ে নিলাম, এই 4টা গাইড। আচ্ছা, এখন আমি এটা ডিলিট করে দিই, ডান। সো লেটস সি, পেন টুলে যদি আমরা ঠিক এই পয়েন্টটাতে আসি, এসে একটা কার্ভ আঁকি, এই পর্যন্ত নিলাম, দেখি কি হয়। আচ্ছা, বেশি কার্ভ হয়ে গেছে, সমস্যা নেই, আর একটু কম নেই, না এই পর্যন্ত নিলাম। আচ্ছা, এইবার যদি ঠিক এই পয়েন্টে এসে আবার মোটামুটি এটা গোল করার জন্য যতটুকু লাগে এরকম করি। আচ্ছা, আবার দেখেন এই পয়েন্টে এসে যদি গোল করার জন্য যতটুকু লাগে এরকম করি, শিফট ধরে করতেছি, সোজা লাইন আসতেছে। ওকে, আবার এই পয়েন্টে এসে যদি একটু গোল করার জন্য করি, ওকে, আবার লাস্ট এই পয়েন্টে এসে এটারে ম্যাচ করে দিলাম। দেখেন পেন টুল দিয়েও কিন্তু সার্কেল আঁকা সম্ভব, যদিও একদম গোল হয় নাই, বাট হ্যাঁ আস্তে আস্তে অনেকবার করলে আপনার এটা একদম গোল করা সম্ভব। এখন চাইলে আপনি হ্যান্ডেলগুলো দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্টগুলো অ্যাডজাস্ট করে করে এটা আরো গোল বানাতে পারেন চাইলে। এক সময় হয়তো বুঝাও যাবে না এটা কি আসলে পেন টুল দিয়ে করা হয়েছে নাকি অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে, সরি শেপ দিয়ে। সো হ্যান্ডেলগুলা, অ্যাঙ্কার পয়েন্টগুলো যেখানে বসবে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে অনেকটা আপনার শেপটা কিরকম হচ্ছে। সো পুরোপুরি একটা সার্কেলও কিন্তু পেন টুল দিয়ে আঁকা সম্ভব। সো এই পর্যন্ত একটু কঠিন লাগবে, একটু কঠিন তো লাগবে অবশ্যই, যেহেতু প্রথমবার করতেছি আমার পেন টুলটা,
বাট এই বেসিকটা যদি আমরা ভালো করে বুঝি আমাদের জন্য পেন টুলের কাজটা করাটা খুব ইজি হয়ে যায়। সো দেখেন আমি যদি এখন এখানে কোনো একটা শেপ আঁকি, ধরেন আমি এখান থেকে চাচ্ছি একটা শেপ আঁকতে যেটা এরকম একটা ওয়েভের মতো আসবে, আমার ডিজাইনের মধ্যে সেটা দরকার। আমি এখান থেকে এরকম একটা লাইন আঁকলাম, আবার ধরেন এখানে এসে এরকম একটা লাইন আঁকলাম, অ্যান্ড দেন আমরা এখানে ম্যাচ করে দিলাম এরকম। আমি যদি এখন এই পয়েন্টটা থেকে দেখেন একটা কার্ভ লাইন আসতেছে, কিন্তু আমি কার্ভ চাই না, আমি স্ট্রেট লাইন চাই, তখন কি করব, এই পয়েন্টটাতে আরেকবার ক্লিক করব, আরেকবার ক্লিক করলে পরের লাইনটা স্ট্রেট হয়ে যাবে। সো কখনো যদি কোনো কার্ভ থেকে স্ট্রেট লাইন করতে চান তাহলে জাস্ট আরেকবার ক্লিক করবেন পয়েন্টটাতে, স্ট্রেট লাইন হয়ে যাবে। এরপর আমি চাচ্ছি নিচে আসতে, নিচে আসলাম, এরপর চাচ্ছি এটার সাথে মিট করে দিতে, এই তো আমার কিন্তু এখানে একটা শেপ ফর্ম হয়ে গেল আমার ইচ্ছা মতো। এরপর আমি যদি এটাকে অ্যাডজাস্ট করতে চাই আমি আমার ইচ্ছা মতো এটাকে ম্যানিপুলেট করতে পারবো চাইলে, এরকম ভাবে নিলাম আমার ইচ্ছা। সো যে কোনো কার্ভ শেপকে পেন টুল দিয়ে আঁকা সম্ভব, আপনাকে জাস্ট এটা মিট করাতে হবে। এবং আমি আরেকবার বলতেছি, যখন আমরা স্টার্ট করি, এই যে স্টার্ট করলাম, পরবর্তী লাইনটা যেহেতু কার্ভ আসতেছে দুটা হ্যান্ডেল, আমি যদি এই লাইনটাকে স্ট্রেট করতে চাই কার্ভের বদলে, আমি এই পয়েন্টটাতে আরেকবার ক্লিক করবো, এই যে মাঝখানে এই পয়েন্টটাতে, তখন আবার স্ট্রেট লাইন হয়ে যাবে। সো কিছু বেসিক আইডিয়া আপনাকে দিলাম। 1 নাম্বার হচ্ছে গিয়ে দুইটা হ্যান্ডেল মানে কার্ভ, 2 নাম্বার হচ্ছে গিয়ে পেন টুল দিয়ে কন্টিনিউয়েশন করা যায়, 3 নাম্বার হচ্ছে গিয়ে হ্যান্ডেলগুলা অ্যাঙ্কার পয়েন্ট অনুযায়ী বসবে, হ্যান্ডেলগুলো দিয়ে ডানে বামে সরায় আপনি অ্যাঙ্গেলগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। 4 নাম্বার হচ্ছে গিয়ে যখন স্ট্রেট লাইন আঁকতে যাবেন তখন মাঝখানের হ্যান্ডেল অ্যাঙ্কার পয়েন্টটাতে আরেকবার ক্লিক করলে পরবর্তীতে স্ট্রেট লাইন হবে। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন পেন টুলের প্র্যাকটিস কিভাবে করব? পেন টুলটা কিভাবে প্র্যাকটিস করব অনেকে জিজ্ঞেস করে যে ভাই পেন টুল একটা ভালো প্র্যাকটিস আমাদেরকে একটু দেখান, পেন টুলটা যেন আমরা ইজিলি করতে পারি। নাম্বার 1 প্র্যাকটিস আমি যেটা ফিল করি সেটা হচ্ছে গিয়ে পেন টুল দিয়ে একটা এক্সারসাইজ করতে পারেন, আপনাদের সবাই করবেন এটা। টেক্সট বক্সে গিয়ে একটা এস লেখেন, এস। এস কেন লিখবো? বিকজ এসটা হচ্ছে গিয়ে আমার মতে অ্যালফাবেটের মধ্যে সবচেয়ে কার্ভি অ্যালফাবেট, সবচেয়ে বেশি কার্ভস আছে এস এর মধ্যে। কিউ অনেকে বলে, অনেকে জি বলে, বাট আমার মতে এসটা সবচেয়ে বেশি কার্ভি। এসটাকে একটু বোল্ড করেন, একটু বোল্ড করে নিলাম। ওকে, বুঝতেই পারতেছেন এখন, অনেকে হয়তো অ্যাজিউম করতে পারছেন আসলে আমরা কি করব, অনেক প্যারার একটা কাজ করবো এখন। আচ্ছা, এসটাকে আমরা একটু বড় করে নিলাম, আর্টবোর্ডে সমান করে নিলাম, বোল্ড করে নিছি, বোল্ড করলে ইজি হবে করতে, এক্সট্রা বোল্ড দরকার নেই, বোল্ড ইজ এনাফ। এইবার যেটা করবো, ওপ্যাসিটিটাকে 10% করবো, 10 করে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলেন। এখন বলেন তো কি করব? পেন টুল এখন এটার মধ্যে আমরা পাথ করব, এটার উপরে আমরা পেন টুল দিয়ে আঁকবো, প্যাচ করবো। জি জি। সো স্টেপ 1 ছিল এস লিখলাম, লেখার পর সেটাকে বড় করলাম, বড় করে সেটা ওপ্যাসিটি 10% করে দিয়ে লক করে দিলাম। স্টেপ 2 হচ্ছে পেন টুলটা সিলেক্ট করবেন, প্লিজ মেক শিওর করবেন যেন কোনো ফিল কালার না থাকে। ফিল কালার যদি থাকে আমি বলতেছি কি হবে, আপনারা এই প্যারাটা খাবেন, যখন এটা আঁকতে যাবেন তখন লাইনটা যখন এরকম হয়ে যাবে তখন আপনি কান্নাকাটি করবেন, এরকম হয়ে যাবে, তখন আপনি কাঁদবেন অনেকক্ষণ, ভাই এটা কি হয়েছে ভাই, দেখেন এরকম হইতেছে। প্যারা খাওয়ার দরকার নেই তো। যদি এরকম হয়েও যায় কখনো, ধরেন এই পর্যন্ত এসে যদি এরকম হয়েও যায়, জাস্ট এইখানে এই পেন টুলের সিলেকশন অবস্থাতেই স্ট্রোকটাকে রিপ্লেস করে দিবেন, এরকম হয়ে যাবে। অথবা শুরুতেই যেটা করেন, পেন টুলে সিলেক্ট করার পরেই স্ট্রোকটাকে মানে ফিলটাকে নীল করে দিয়ে স্ট্রোকটাকে দেন যে কোনো একটা কালার যেটা দেখা যায় ভালো। সো আমরা স্ট্রোক নিচ্ছি, ফিল কালার না, স্ট্রোক নিচ্ছি, ফিল কালার না। স্ট্রোকের পয়েন্ট সাইজ ম্যাটার করে না, 1 2 আপনার যেটা ইচ্ছে, যেটা আপনার সুন্দর লাগে দেখতে। ওকে, এখন যেটা করব আমরা বিসমিল্লাহ বলে এই এসটাকে ট্রেস করার চেষ্টা করব। ওকে, তো আমরা বুঝতে পারতেছি যে আমরা যেহেতু একটা স্ট্রেইট লাইন পজিশন থেকে শুরু করি, যে কোনো একটা কর্নার থেকে শুরু করলে ভালো হয়, যে কোনো একটা কর্নার থেকে শুরু করলে ভালো হয়। এইখান থেকে শুরু করাটা ইজ নট আ গুড আইডিয়া, স্টার্ট ফ্রম কর্নার। সো আমরা একটা কাজ করি, ঠিক এই কর্নারে আসি, ক্লিক করলাম, ক্লিক করার পর আমি জানি একটা স্ট্রেইট লাইন আসতেছে। সো এখন কার্ভ করার জন্য আমাদের কি করতে হয়? কার্ভ করার জন্য আমাদেরকে ধরে ড্র্যাগ করতে হবে, রাইট? সো যেহেতু ব্লু লাইনটা চলে আসে, যেহেতু আমাকে দেখাচ্ছে যে আমি আসলে কি আঁকতেছি,
সেই ক্ষেত্রে আমার এটা আঁকা খুব বেশি কঠিন হওয়ার কথা না। ওকে, সো আমরা শুরু করতে পারি। ধরেন এখান থেকে নিয়ে ক্লিক করলাম, ক্লিক করে আমি জানি কার্ভটা, এখন আপনারা একটু বলেন কার্ভটা আসতেছে, মানে আমার যে স্ট্রেট লাইনটা, ব্লু লাইনটা, কার্ভটা হচ্ছে তার উপরে ডান দিকে, তাহলে আমি মাউসটা কোন দিকে নিব? যদি কার্ভটা হয় উপরে ডান দিকে, তাহলে মাউসটা কোন দিকে নিব? উপরে বামে। না, নিচে বামে। নিচে বাম। সো আমরা বাম দিকে আসতেছি এবং নিচের দিকে আসতেছি, দেখেন কার্ভটা এই ম্যাচ হয়ে গেল। ঠিক আছে, যেহেতু পরে আবার কার্ভ লাইন, এই জন্য আমি কাটবো না, এটা এখানে থাকুক। আমরা আরেকটু অ্যাডজাস্ট করে একদম এক্স্যাক্ট যদি করতে চাই, ধরেন এই পর্যন্ত, এই সেকেন্ড আবার কন্টিনিউ করলাম, ধরেন এইখান পর্যন্ত করব। এইবার আমার কার্ভটা হচ্ছে উপর দিকে, সেম ডান দিকে, তাহলে আবার নিচের দিকে বাম দিকে আসবো। দেখেন এই ব্লু লাইনটা ম্যাচ করবেন কিভাবে? এই ব্লু লাইনটা যেন গ্রের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে। মাউসটা ততক্ষণ পর্যন্ত নড়াবেন যতক্ষণ পর্যন্ত বুঝতেছেন ব্লু লাইনটা কোথায়। যদি কখনো কনফিউজ হয়ে যান ভাই এটা কি হচ্ছে, তাহলে বুঝবেন আপনার পয়েন্ট থেকে মাউসটা নিচের দিকে ডান দিকে, তার মানে কার্ভটা তো উপরে উঠবেই। সো কার্ভ যেদিকে চান আপনি, যদি যেমন আমার এই পয়েন্টটা থেকে কার্ভটা হচ্ছে গিয়ে উপর দিকে ডান দিকে, এই পয়েন্টটা থেকে ডান দিকে উপর দিকে কার্ভটা, তার মানে আমার মাউসটা যাওয়া উচিত নিচের দিকে বাম দিকে। সো হালকা একটু নিচের দিকে বাম দিকে আনলাম, এই ডান হইল। পরবর্তীতে আবার কার্ভ, সো আমি বুঝতে পারতেছি হয়তো এই পর্যন্ত আনা যাবে, এই ক্লিক করে আরেকটু উপর দিকে উঠালাম, এই জাস্ট ফলো করেন। তারপর আমি বুঝলাম এখানে আবার আমি বুঝতে পারতেছি এই পয়েন্টটা থেকে আমার কার্ভটা হচ্ছে গিয়ে বাম দিকে উপর দিকে, তার মানে আমার আসতে হবে ডান দিকে নিচের দিকে, অপোজিট, এই ডান দিকে নিচের দিকে আনলাম। তারপর আমি জানি এটা স্ট্রেট লাইন না, এটা কার্ভ, আর একটু ডান দিকে নিচের দিকে আনলাম, টান দেন, অনেক দূরে টান দিলে এরকম হবে আর কি। সো এটাকে আমরা ধরেন এই পর্যন্ত আসবে না, আর একটু কমাই নিলাম, এই পর্যন্ত নিলাম। ওকে, এখানে দেখেন ঠিক হয় নাই, কিন্তু পরে ঠিক করতে হবে এটা। আচ্ছা, তারপর হয়তো আমরা ডিরেক্টলি এই পর্যন্ত আনতে পারি, দেখি কি হয়। ওকে, এই পর্যন্ত আসতেছে না, এখানে আনলাম। আচ্ছা, তারপর এটা পুরো একবারে করা সম্ভব নাকি দেখেন, ক্লিক করেন। পেন টুলটা পুরাটাই এক্সপিরিয়েন্স, আমি আবার রিপিট করি, পেন টুলটা পুরোটা প্র্যাকটিস। পেন টুলে কোনো শর্টকাট নাই, কোথায় কার্ভ বসাইতে হবে এটা আসবে এক্সপিরিয়েন্স থেকে। আপনি করতে 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 মুখস্থ হয়ে যাবে যে এই লাইনটা আঁকার জন্য কার্ভটা কোথায় দেওয়া উচিত, লাইন পয়েন্টটা। সো আমার মনে হচ্ছে এখানে দেওয়া উচিত, আচ্ছা এখানে দিলাম। ওকে, আমার মনে হচ্ছে এখানে দেওয়া যায়, দিলাম। ওকে, এটা ডিরেক্টলি হয়ে গেল এরকম। আচ্ছা, এটা তো স্ট্রেট লাইন, ক্লিক করে চলে আসছে। আচ্ছা, আবার আগের মতো এখান থেকে এখান থেকে এখান থেকে এই এই এখানে দেখেন পরের লাইনটা কার্ভ আসতেছে, কিন্তু আমার দরকার স্ট্রেইট। সো আবার ক্লিক করব এবং এখানে ম্যাচ করে দেব। আচ্ছা, এই হলো আমার এস। দেখেন খুব সুন্দর হয়েছে দেখতে, ভালো হয়েছে। অতটা অ্যাকুরেট হয় একটু একটু ইয়ার রয়ে গেছে যে এখানে না, হয়ে গেছে। অনেক ব্যাকাতারা হয়ে গেছে, এখানে ব্যাকাতারা হয়েছে, এখানে ব্যাকাতারা হয়েছে, অনেক জায়গায়। এইটার মূল কারণ হচ্ছে গিয়ে আপনি যখন সিলেক্ট করবেন, দেখেন এখানে কতগুলো অ্যাঙ্কার পয়েন্ট, গুনেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা অ্যাঙ্কার পয়েন্ট। 19টা অ্যাঙ্কার পয়েন্ট যেহেতু, আপনার শেপটা পুরোপুরি স্মুথ হয় নাই। এটার কারণ হচ্ছে গিয়ে পেন টুলে একটা নিয়ম আমরা সবাই মানে একটা স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি, যত কম অ্যাঙ্কার পয়েন্ট তত ভালো। মানে এই শেপটা যদি আরো কম অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে করা যেত, আরো কম পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে করা যেত, আরো বেটার হইতো। সো যত কম অ্যাঙ্কার পয়েন্ট শেপটা তত স্মুথ হবে। চেষ্টা করবেন যত কম অ্যাঙ্কার পয়েন্ট ইউজ করা যায়, এবং এইখানেই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, এইখানেই আপনার প্র্যাকটিস। প্রথমবার যখন করবেন আপনার মনে হবে অনেক কম বেশি অ্যাঙ্কার পয়েন্ট দিতে ইচ্ছা করবে, কেন? বিকজ আপনি তখন কনফিউজ থাকবেন কোথায় অ্যাঙ্কার পয়েন্ট দিলে কিরকম কার্ভ হয় আমি জানি না। কিন্তু আস্তে 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 যখন আপনি প্র্যাকটিস করবেন, একটা টাইমে গিয়ে আপনার
যে কোনো কার্ভ আঁকতে আর সমস্যা হবে না, আপনি তখন মুখস্থ হয়ে যাবে কোথায় অ্যাঙ্কার পয়েন্টটা বসানো উচিত। আচ্ছা, এখন আমরা 19টা অ্যাঙ্কার পয়েন্ট আলা এসটাকে সাইডে রাখি। ওকে, লেটস ট্রাই দিস অ্যাগেন। আবার চেষ্টা করি, কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট যত কম তত ভালো, সেই হিসাব করে। ওকে, সো পেন টুলটা সিলেক্ট করলাম। আমি যত তাড়াতাড়ি করতে পারবো, আপনারা হয়তো তাড়াতাড়ি পারবেন না এখন, বাট মন খারাপ করার কিছু নাই, বিকজ আমি আগেই বলছি এটার কোনো শর্টকাট নাই। এমন কোনো কিছু নাই যেটা করলে আপনি পেন টুলটা অনেক তাড়াতাড়ি পারবেন, জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি করবেন তত ভালো। সো আমার সীমিত জ্ঞান যেটা বলতেছে যে শুরু করলে এখান থেকে শুরু করব, ডিরেক্টলি এই পর্যন্ত করা হয়তো যাবে না, বা ভালো আইডিয়া না, একটু আপনার কন্ট্রোল রাখা উচিত। যদি করা যায় তাহলে তো খুবই ভালো। সো আমি শুরুতেই যেটা করবো, আমি এই পর্যন্ত ট্রাই করে দেখবো। সো একটু জুম আউট করবো, জুম আউট করে ঠিক এই পয়েন্টটাতে এসে আমি কি করবো, শিফট ধরে করবো। কেন? আমি চাচ্ছি স্ট্রেট লাইন। শিফট ধরে করলে অ্যাঙ্কার পয়েন্টের লাইনগুলো স্ট্রেট আসে, সুন্দর আসে। শিফট ধরে দেখেন তো এই পর্যন্ত হচ্ছে? এই পর্যন্ত হচ্ছে না একবারে। শিফট ছেড়ে দিলে হচ্ছে না, একবারে কিন্তু হচ্ছে না। দেখেন বাম দিকে অথবা ডান দিকে একটু অ্যাডজাস্ট করতে হয় বাদ। তাহলে আমি ধরে নিচ্ছি এই পর্যন্ত হবে না, কিন্তু এই পর্যন্ত তো হবে। ঠিক উপর পর্যন্ত ক্লিক করলাম, ক্লিক করে হ্যান্ডেলটা ডান দিকে নিয়ে আসলাম স্ট্রেইট। ওকে, পরবর্তী পয়েন্টটা আমার মন বলতেছে যে এই পর্যন্ত করা যাবে, ঠিক এখানে, অথবা এই পর্যন্ত করা যেতে পারে। ওকে, লেটস সি, ট্রাই করে দেখি। দেখেন এই পর্যন্ত একটু গ্যাস্ট্রিক হচ্ছে, নো প্রবলেম, আমরা ঠিক এখানে আনি। আবার শিফট ধরে টানলাম। এই আগের বার অ্যাঙ্কার পয়েন্ট ছিল কতগুলা বলেন তো কেউ একজন? আগের বার অ্যাঙ্কার পয়েন্ট কয়টা ছিল? 19টা। 19টা ছিল। আমার টার্গেট এখন 19-এর চেয়ে কম। সো আমরা বুঝতে পারতেছি যে এখান থেকে এই পর্যন্ত আসবে। আমার জ্ঞান যেটা বলতেছে নিচের দিকে কার্ভটা এই পর্যন্ত করা সম্ভব। করে দেখেন, আমি কিন্তু আগের বারও দেখাইছি, আমি করে করে দেখতেছি, ভুল সবারই হবে, সমস্যা নেই। বেশি ছোট করার দরকার নেই, যেমন এই পর্যন্ত আপনাকে বলতেছে হবে, কিন্তু আমি যদি এখানে দেই, দেখেন এখানে যদি দেই, আমার কিন্তু এখানে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট লাগবে। তার মানে বেড়ে গেল না? বেড়ে তো যাওয়া যাবে না, তার মানে যত কম তত ভালো। এই জন্য আমরা এখানে না দিয়ে এই পর্যন্ত আনবো। কেন? সো দ্যাট অ্যাঙ্কার পয়েন্ট কম লাগে, খরচ যেন কমে। ভাইয়া আপনি ব্যাকে যাচ্ছেন কিভাবে? কন্ট্রোল জেড। কি বলেন এগুলা? তো বুকে ব্যথা করতেছে এখন। ভাইয়া বলেন। আপনি ব্যাকে যাচ্ছেন কিভাবে? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, সারা ওকে। দুনিয়ায় ব্যাকে যায় কন্ট্রোল জেড দিয়ে। আচ্ছা, এই পর্যন্ত আসলাম। এখন মনে হচ্ছে এই পর্যন্ত হয়তো করা যাবে। লেটস সি, লেটস ট্রাই। ইয়া, যাচ্ছে। একটু গ্যাস্ট্রিক করে, দরকার নেই তারা নেওয়ার। ডিরেক্টলি যদি এটা করতে পারবো আমরা পরে। আমরা আনলাম এই পর্যন্ত। লেটস সি, গ্রেট, সুন্দর হয়ে গেছে। আর এটা আই থিঙ্ক একবারে করা যাবে। ক্লিক করলাম, এই একবারে ডান। আচ্ছা, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা এখন আমি চাইলে এই যে হ্যান্ডেলটা পরবর্তীতেও অ্যাডজাস্ট করতে পারবো। আমার জাস্ট অল্ট প্রেস করতে হবে, মানে আমি পেন্টুলের ভিতরে আছি এখনো। অল্ট ধরলাম, অ্যাডজাস্ট করতে পারবো ধরে হ্যান্ডেল একটু নিচের দিকে নামাই দিব। এই, যদিও এখন একটু গ্যাস্ট্রিক করবে, আই থিঙ্ক দিস ইজ বেটার। অথবা আমাদের এই পয়েন্ট আসলে একটু বেশি বাম দিকে চেপে গেছিলো, পেন্টুলটা আমরা একটু ব্যাকে যেয়ে কন্টিনিউ করতে পারি। মানে এই পয়েন্টটা আমরা একটু অ্যাকুরেটলি নিব। ধরেন এই করলাম। ওকে, গ্রেট, এখন আর একটু সুন্দর হবে। এইটাকে আমরা ওকে কেটে দিলাম। স্ট্রেট লাইন এই পর্যন্ত আসলাম, ঠিক আগের মতো প্রথমবার যেটা করছি ওইটাই। এই পর্যন্ত আনবো এটা, এই পর্যন্ত আনবো এটা, আই থিঙ্ক এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত আনবো এইটা। একবারে করা যায় নাকি দেখি। না, দরকার নেই প্যারা খাওয়ার। দরকার পড়লে হ্যান্ডেল কমায় নিতে পারেন। সো আমরা এই হ্যান্ডেলটাকে মাইনাস করে ছোট করে নিতে পারি যেন অ্যাঙ্গেলগুলো আরো সুন্দর হয়। আই থিঙ্ক এই, অ্যান্ড দেন ওইটা বেশি বেড়ে যাচ্ছে। সো আই থিঙ্ক দিস ইজ এ বেটার আইডিয়া। ওকে, অ্যান্ড দেন ডিরেক্টলি এখানে কেটে দেন।
বসে দেন। আচ্ছা, সো এখন আমরা এখানে একটু গ্যাস্টিক করছি, সিলেক্ট করেন প্যাথটা, বেটার, একটু স্মুথ হয়েছে আগের চেয়ে। ধরে অবশ্যই সিলেক্ট করে যেখানে একটা স্মুথ টুল আছে, স্মুথ টুল দিয়ে একটু স্মুথ করা যায় চাইলে, সিলেক্ট করেন এটা পুরোটা। একবার ক্লিক করলাম, পুরোপুরি স্মুথ হয়ে গেল। ওই স্মুথ টুলে আমি যাব, এখন আপাতত এটাতে যাচ্ছি না। সিলেক্ট করেন, সিলেক্ট করে কালার দেন। এখন আপনি এই দুইটা এসকে পাশাপাশি রাখেন এবং বলেন যে কোনটা বেশি স্মুথ হয়েছে, কোনটা বেশি স্মুথ। পরেরটা ভাইয়া। এটা জি। জি জি এটা হচ্ছে বেশি স্মুথ। আচ্ছা, দুইটা একসাথে সিলেক্ট করেন, অ্যাঙ্কার পয়েন্টগুলো দেখেন কয়টা কয়টাতে। প্রথমটা ছিল 19টা, এইগুলো কনসিডার করে না, এটা আমি স্মুথ করার পরে হয়েছে, সমস্যা নেই। আমি এখানে একটা বসাইছিলাম। এখন যদি একটু মেপে দেখি আমাদের কটা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা পয়েন্ট হয়েছে। আমি আবার বলতেছি, এই যে বাম পাশে এই ছোটগুলো কনসিডার করেন না, কারণ এটা স্মুথ টুল ইউজ করার পরে হয়েছে। আমরা কিন্তু পেন টুলে এতগুলো পয়েন্ট দেই নাই, আমরা এখানে একটা দিছি অ্যান্ড দেন ফাইনালি এখানে একটা দিছি। তো সব মিলে 12টা পয়েন্ট হবে আপনার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 অ্যান্ড দেন একবারে 12। এক জায়গায় ছিল 19টা, এক জায়গায় হচ্ছে 12টা। সো বুঝতেই পারতেছেন, যত কম অ্যাঙ্কার পয়েন্ট দিব আমার শেপটা তত বেশি স্মুথ হবে। এইটাই হচ্ছে পেন টুলের লাস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলস। আচ্ছা, এখন উপায় কি? উপায় কি মানে কিভাবে এত এক্সপার্ট লেভেলে আমি যাব যেন পেন টুলটা আমি যে কোনো সময় যে কোনো জায়গায় ইউজ করতে পারি এবং ভয় যেন না পাই। হয়তো আপনারা অনেকে কষ্ট পাবেন এখন শুনে, বুঝতেই পারতেছেন কি বলবো। এই যে এসটা আমরা যে করলাম, এই এসটা আপনি অ্যাটলিস্ট 100 বার করেন, অ্যাটলিস্ট, তাহলে দেখবেন আপনার পেন টুলে কোনো জায়গায় আপনি আটকাবেন না, মুখস্থ হয়ে যাবে। এখন আমি বলতে পারি যে আমি নিজেও এস এইভাবে কম করে হইলেও 100 তো কম, মানে বেশি হয়েছে অনেকটা, কারণ আপনাদের ব্যাচ নিতে নিতেই তো অনেকবার এস আঁকা হয়েছে, বাট আমি অ্যাটলিস্ট 2-250 বার তো করছি, এবং তারপর আপনার এক্সপিরিয়েন্সটা হবে। সো প্র্যাকটিস, আসল কথা হচ্ছে প্র্যাকটিস। যতবার করবেন আপনার ইচ্ছা, আমি কিন্তু ফিক্স করে দিব না। আমি হয়তো আপনাদেরকে এখন হোমওয়ার্ক দিব 5 বার করতে, 5টা ফন্ট দিয়ে 5 বার করতে বলবো আমি, কিন্তু এটা কিন্তু নিজেকে মানে আপনি কনস্ট্রেন্ট দিয়েন না, আপনি যতবার করতে পারেন আপনার জন্য ভালো। তো আমাদের প্রথম ভাইয়া আপনি সর্বনিম্ন কত পয়েন্টে করতে পারছেন? মানে এইটা এটা এইটা তো লাস্ট 12টা 12টার নিচে এই ফন্টে হয়তো হবে না, মনসেরাটে। নেক্সাতে হয়তো আরো কমে হবে, 10-এ 11-তে। টার্গেট কিন্তু এটা না যে যত কমে সম্ভব, মানে আমার কাজটা স্মুথ করার জন্য যত কম তত ভালো। আবার এমন কিন্তু, মানে আপনার কোয়েশ্চেনটা আসলে ভালো কোয়েশ্চেন করছেন, আমি একটা জিনিস বলে দিই আপনাদেরকে, যে ধরেন এই এসটা আমরা চেষ্টা করে যদি এখন 11 পয়েন্টে করি বা 10 পয়েন্টে করি, তাহলে কিন্তু জিনিসটা বেটার হওয়ার চেয়ে আরো নষ্ট হয়ে যাবে। সো এরকম না যে জোর করে হইলেও আমি যত কম তত ভালো। আমার এই কার্ভগুলো করার জন্য, এই শেপটা ক্রিয়েট করার জন্য যত কম দরকার ততটুকু ইনাফ। যেমন এক্সাম্পলটা আমি এখানে দেখাচ্ছি, যেমন আমি শুরু করলাম ধরেন এখান থেকে, আমি উপরে নিব না, আমি ডিরেক্টলি এই পর্যন্ত চাই, আমার একটা পয়েন্ট কমে যাবে, আমি জানি যে যত কম তত ভালো। কিন্তু এইখানে আসলে দেখেন আপনার মিলতেছে না, তখন আমরা কি করি জানেন? তখন আমরা জোর করি। জোর করি মানে এই যে এই পর্যন্ত আঁকলাম, আচ্ছা ভাই অ্যাঙ্কার পয়েন্টটা নিয়ে একটু মিলানোর চেষ্টা করি, এই ভাই তো মিলতেছে না, একটু উপর দিকে উঠাই, এই দেখেন জোর করে উল্টা ওরে আমি নষ্ট করে ফেলছি। এই জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে, যখন আপনার যেই শেপ লাগবে সেই শেপটা আঁকার জন্য যতগুলো অ্যাঙ্কার পয়েন্ট আপনার দরকার মিনিমাম, সেটা চুজ করা উচিত। তো আমার মনে হচ্ছে এই এসটা আঁকার জন্য উপরে দিলে ভালো হয়, অ্যান্ড দেন এইখানে দিলে আই থিঙ্ক বেটার হয়। আবার নিচে আনতে পারতাম, কিন্তু নিচে দিলে দেখেন শেপটা মিলতেছে না, কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু কমতো। তখন আমরা যেটা করবো, এই পর্যন্ত আসবো। এক একটা ফন্ট কিন্তু এক এক রকম, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। যেমন আমি যদি অন্য কোনো ফন্ট দিয়ে এস আঁকি, ফর এক্সাম্পল আমরা যদি নেক্সা থেকে নেই, নেক্সা বোল্ড নেই, এটা কিন্তু আলাদা। নেক্সা আর মনসেরাট ইজ নট দ্য সেম ফন্ট, সো ডেফিনেটলি নেক্সার এসটা করতে আমাদের হয়তো পয়েন্ট বেশি বা কম লাগতে পারে।
সেটা আপনি যখন করবেন তখন বুঝতে পারবেন। সো আপনাদের প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে এস করতে হবে, অ্যাটলিস্ট পাঁচটা ডিফারেন্ট ফন্টের এস আপনি বিফোর আফটার অরিজিনাল এবং আপনার নিজে করাটা পাশাপাশি দিয়ে সেভ করে দিবেন আর্টবোর্ডে। চূড়ামি করার চেষ্টা করেন না, আমি দেখলেই বুঝবো। আপনি যদি একটা ডিরেক্টলি ফন্টে এই যে ধরেন ভাই এই দেখেন আমি তো এস করে ফেলাইছি, এরকম দিলাম, দিয়ে এই যে এস আমার করা খুব সুন্দর হয়েছে দেখতে, এটা আমি করছি না, এটা আপনি করেন নাই, কারণ আমি দেখলেই বুঝবো। তো এটা করেন না, অ্যাটলিস্ট নিজের কাছে অনেস্ট থাকেন। আচ্ছা, এটা গেল অ্যাসাইনমেন্ট নাম্বার 1। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছি? একটু জানান আমাকে। জি ভাইয়া। জি ভাইয়া। বুঝেছি ভাইয়া। ওকে, গ্রেট। নেক্সট যেটা, সেটা আরো খুশি হবেন আমি জানি আপনাদের অ্যাসাইনমেন্ট দেখে। সেকেন্ড হচ্ছে কি আপনার নাম লেখেন। নাম লিখবেন, যাদের নাম যত বড় তত ভালো, তত বেশি ভালো প্র্যাকটিস হবে। পুরো নাম লিখতে হবে কিন্তু, ডাক নাম লিখলে হবে না। যেমন এখন মেহেদি হাসান সাহেব, আরবি নাম হইলে তো অবর হয়ে যেত আপনার। আপনার আরবি নামটাই আপনি করেন, ঠিক আছে? আচ্ছা, আই থিঙ্ক সবচেয়ে বেশি ভালো হবে কার জন্য? প্রান্ত একজন আছেন, বড় নাম মমিনুল ইসলাম প্রান্ত, আপনার প্র্যাকটিস বেশি হবে। আমার জন্য ভাইয়া। সাইদা শাকিল আকরাম, আপনার প্র্যাকটিস হবে। খন্দকার ওয়ালিদ ইসলাম, প্র্যাকটিস ভালো হবে। যার যত বড় নাম তত ভালো। আচ্ছা, কি করতে হবে? আচ্ছা, এমডি দিদারুল হক খান, হ্যাঁ গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার যেটা করব, এই ফন্ট না, অবশ্যই আমি ফন্ট দিয়ে দিব। ফন্টের নাম হচ্ছে ব্ল্যাক সোর্ড, BLSEK, ব্ল্যাক সোর্ড, এই ফন্ট। সেম আগের মতো, ভয় পান না। এটা তো অনেক কঠিন হবে মনে হচ্ছে। কঠিন হ্যাঁ, ছাড়া তো অস্থির ফন্ট। ভাই কঠিন ছাড়া দেখলেই তো ভয় পাই। কঠিন ছাড়া তো প্র্যাকটিস হবে না। সো এইটারে আবার আগের মতো 10 করবেন, লক করবেন। এবার সারাদিন লাগা এটাকে ট্রেস করবেন। কঠিন কেন দিচ্ছি? কারণ এইটা যদি আপনি ভালো মতো করতে পারেন, এটা যদি নিজে করতে পারবেন, নিজের কাছে আপনার কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে যাবে। তখন আপনি পেন টুলে আটকাবেন না, আপনি ইলাস্ট্রেটের কোনো জায়গায় আটকাবেন না। কারণ ইলাস্ট্রেটারে আমরা দেখি ম্যাক্সিমাম মানুষই লোগো করতে চায় না, অথবা পেন টুলে কাজ করতে চায় না, কার্ভ করতে চায় না, ভাই প্যারা লাগে, কঠিন মনে হয়। কিন্তু আপনার নিজের নাম কার্সিভ ফন্টে লেখার চেয়ে কঠিন আসলে পেন টুলে কাজ নাই, এটাই সবচেয়ে কঠিন কাজ। সো কি করবেন? হ্যাঁ, এস এর ফন্ট গুলা কি আপনি দিয়ে দিবেন নাকি আপনার আমরা ইচ্ছা, নিজেরাই নিব? আপনার ইচ্ছা। একটু কঠিন ধরে নেবেন আর কি, বেশি ইজি নেবেন না। মনসেরেট নেন, লাটো নেন, নেক্সা নেন, পপিন্স নেন, আপনার ইচ্ছা মতো 5টা ফন্ট হলেই হবে। আচ্ছা, এটা কিভাবে করব? এটা শুরু করব এখান থেকে। ধৈর্য আসল কথা, পেন টুলে কাজ মানে ধৈর্য। তা আমি বুঝতেই পারতেছি এটা হয়তো ডিরেক্টলি এই পর্যন্ত হবে না। হচ্ছে? হ্যাঁ, হয়ে গেছে অবশ্য। আচ্ছা, ডিরেক্টলি এই পর্যন্ত হইলো। আমার মনে হয় একবারে, এটা যেটা বললাম আগে, এক্সপিরিয়েন্স, আপনি যত বেশি কাজ করবেন তত বেশি এক্সপিরিয়েন্স হবে। এটা হয়তো একবারে এই পর্যন্ত হবে। ওকে, এটা আপনিও বলতে পারবেন কোথায় পর্যন্ত হবে, এটা আপনিও বলতে পারবেন। ট্রাস্ট মি, একটু বিশ্বাস করেন যে এক্সপিরিয়েন্স, আপনার জাস্ট প্র্যাকটিস লাগবে। এখানে এমন কিছু নাই যেটা আমি করছি, যেটা করে আমি পেন টুলে এরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, এটা জাস্ট প্র্যাকটিস। আচ্ছা, এই পর্যন্ত আমি জানি একবারেই হবে, হইল, গ্রেট। এই পর্যন্ত আমি জানি একবারে হবে, ওকে গ্রেট। এই পর্যন্ত একটু উপর দিকে উঠে দেন, গ্রেট। জুম ইন করেন, কেটে দিবেন যে যে জায়গাগুলো আপনার কাটা লাগবে, স্ট্রেট লাইন লাগবে, সেই সেই জায়গাগুলো কেটে দিবেন। সো এই জায়গাটা আই থিঙ্ক দেখেন কার্ভ হয়ে আছে, কিন্তু এখানে কার্ভ, আমি যদি আঁকি এই জায়গাটা আঁকি, এটা এরকম হয়ে যাচ্ছে। সো এটা কেটে দেওয়া ভালো, এখানে ক্লিক করবেন, কেটে যাবে। আর যদি হ্যান্ডেল ছোট করা লাগে, দেখেন অ্যাঙ্গেলটা কিন্তু বেশি হয়ে গেছে, এত বেশি তো আমার লাগবে না। অল্ট প্রেস করবেন, হ্যান্ডেলটাকে টান দিয়ে ভিতর থেকে নিয়ে আসবেন, ভিতরে আনলে হ্যান্ডেলটা ছোট হয়। ক্লিক করেন, ডান। এটার ভিতরে এইভাবে এসে ক্লিক করেন, ডান। এইটা একবারেই হবে কার্ভ লাইন, যেহেতু ক্লিক করলাম, ডান। এবার কেটে দিব, কারণ এটা কার্ভ লাইন, আমার তো স্ট্রেট লাগবে এইটা। আচ্ছা, কাটবো কখন, রাখবো কখন, এটা একটু বলে দিচ্ছি। কাটবেন যখন আপনার অ্যাঙ্গেলটা অপোজিট ডিরেকশনে হয়। যেমন এখানে দেখেন আমার লাইনটা যেতে যাচ্ছে এইদিকে,
কিন্তু আমার লাইনটা দিতে হবে অপোজিট দিকে, তখন কাটবো। কারণ এদিকে থাকলে লাইনটা আমি যখন এখানে এসে আঁকবো তখন এরকম হয়ে যাবে। তো এই জন্য এটাকে কেটে দিব, ক্লিক করলেই কেটে যাবে, তখন স্ট্রেট লাইন হয়ে যাবে, তখন আবার কার্ভ করবো ম্যানুয়ালি। একটু জুম ইন করে জুম আউট করে নেন, কন্টিনিউ করবো আবার করে এটাকে এই ছেড়ে দেন। আর আমার মনে হচ্ছে এই পর্যন্ত করা সম্ভব, দরকার নাই। এই হ্যান্ডেলটা কমায় নেন, এন্ড দেন এটা একবারই হবে। ওকে, এই হইল আর। এরকম আপনি প্রত্যেকটা RAIYANSOF এরকম পুরোটা একে দেখাইতে হবে। ক্লিয়ার? এখানে বলতেছি ডিরেক্টলি ফন্টকে যদি আবার কলার করে আমাকে বলেন ভাই এই যে আমি করছি দেখেন কি সুন্দর হয়েছে, এটা করবেন না। আমি দেখেই বুঝতে পারবো কোনটা আপনি করছেন কোনটা আপনি করেননি। আচ্ছা, তো যার নাম তত ভালো তার জন্য তত ভালো, তার প্র্যাকটিস তত বেশি হবে, রাইট? নট আল্লাহ। আচ্ছা, ভাবলাম আজকে নাম লেখা পার পায়া যাবো অ্যাসাইনমেন্টে, বার যাহা দিলেন ভাই। এটা ফন্ট আমি নাম দিয়ে দিব, ফন্টের নাম হচ্ছে ব্ল্যাক সোর্ড। সো আপনি ব্ল্যাক সোর্ড ফন্টটা ইউজ করবেন। এই ফন্টটা আপনার আপনার নাম লিখবেন, পুরো নাম লিখে ওইটাকে পেন টুল দিয়ে করবেন। ওকে, গুড লাক, অল দ্য বেস্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে আপনার 5টা S লিখতে হবে, এটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে। নাম লিখতে হবে নিজে ব্ল্যাক সোর্ড ফন্ট দিয়ে, সেটাকে ট্রেস করতে হবে, সেটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে। আর আরেকটা দিব, সেটা একটা গেম দিব, মজার একটা জিনিস দিব, সেটাও পেন টুলের জন্য পুরোপুরি। মানে আজকের ক্লাসে অ্যাসাইনমেন্টটা যদি গাইজ আপনারা সিরিয়াসলি করেন তাইলে আপনাদের পেন টুলটার কোনো সমস্যা হবে না। এবং আমি আবার বলছি, আমরা কিন্তু নেক্সট ক্লাসে পেন টুলে কিছু কার্ভ মানে গ্রাফের শেপ দেখব ব্রশারে, এবং আমরা কিন্তু লোগো ডিজাইনের ক্লাসের কাছাকাছি চলে আসছি। যদি লোগো ডিজাইন ভালো করতে চান পেন টুলে প্র্যাকটিস দরকার। সো আজকে পেন টুলে জোর দিচ্ছি এই কারণে, সো দ্যাট আপনাদের আর কোনোদিন যেন পেন টুলে কাজ না করতে হয়। এখন আপনাদের ডিসিশন, আপনারা সারা জীবন পানিশমেন্ট পাবেন নাকি এক সপ্তাহে করে ভালো মতো করে ডান। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, 3 নাম্বার যেটা দিব সেটা হচ্ছে কি একটা বেজিয়ার গেম। এটা আপনার মানে বেজিয়ার কার্ভ বলতে আমরা যেটা বুঝি, পেন টুলে আমরা যে কার্ভগুলো আঁকি, এই যে কার্ভ আঁকলাম যেগুলো, এগুলোকে আমরা বেজিয়ার কার্ভ বলি। চাইলে উইকিপিডিয়া দেখতে পারেন বেজিয়ার কার্ভটা আসলে কিভাবে ফর্ম হয়েছে। এইটা একটা লোকের নামে, ওনার নাম ছিল পিয়ারে বেজিয়ার, ওনার নাম থেকে কার্ভগুলোর নাম হয়েছে। সো ওনার একটা গেম আছে, এটা ডেভেলপ করা হয়েছে। বেজিয়ার গেমটা পেন টুলের জন্য ইউজ করা হয়। সো আপনি যখন এই লিঙ্কটাতে যাবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে, বেজিয়ার গেমের একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে গেলে আপনি পুরো পেন টুল দিয়ে একটা গেম খেলতে পারবেন। যেমন আপনাকে কি বলতেছে যে গেম টু হেল্প ইউ মাস্টার দ্য পেন টুল। মজার ব্যাপার হচ্ছে পেন টুলটা এখানে যেভাবে কাজ করে আমার ডিরেক্টলি ইলাস্ট্রেটরে ওইভাবে কাজ করে, একই রকমভাবে। ওকে, সো ধরেন আমি এখান থেকে স্টার্ট করবো, আপনাকে বলতেছে স্টার্ট করতে, ক্লিক করলাম। আমি জানি স্ট্রেট লাইন আঁকার জন্য এভাবে আঁকতে হয়, ক্লিক করলাম, ছেড়ে দিলাম। আমি জানি নিচে আসবো, ক্লিক করলাম, ছেড়ে দিলাম। সো আমার বেসিক্যালি কয়টা নোড খরচ হয়েছে দেখেন, নোড মানে অ্যাঙ্কার পয়েন্ট। সো আমি এখানে ধরলাম, ক্লিক করলাম, কয়টা নোড, 1 2 3 4, 4টা, এবং এটা সহ 5টা নোড লাগবে। আচ্ছা, আমি জানি যে শিফট ধরলে ব্যাকা লাইন আসে, সো আমাকে বলছে শিফট ধরে করতে। শিফট ধরে দেখেন এক্স্যাক্টলি 45 ডিগ্রি অ্যাঙ্গেল আসতেছে, শিফট ছাড়াও করা যাবে এটা। ঠিক এখানে এসে ক্লিক করলাম, এই ড্র্যাগ করে কিন্তু করা যায় দেখেন। আবার এখানে আনলাম, এটা মিলাই দিলাম, ডান। এইবার সার্কেল, সার্কেল কিভাবে করতেছে দেখেন, ক্লিক করে শিফট ধরে উপর দিকে উঠান, কার্ভ লাইন আসলো। আবার এখানে ধরে শিফট ধরে করেন, এই কার্ভ লাইন আসলো। আবার ধরে শিফট ধরে করেন, এই কার্ভ লাইন। আবার এখানে ধরে শিফট ধরে বাম দিকে আনেন, কার্ভ লাইন।
ওই আপনাকে দেখায় দিচ্ছে কিভাবে করতে হবে। এইবার এই জিনিসগুলো আপনাদের নিজের থেকে পুরোটা করতে হবে। দেখেন কি সুন্দর একটা হার্ট শেপ করতেছে। আচ্ছা, এইটার বেসিকটা আমি দেখাই দিচ্ছি, তাহলে আপনাদের জন্য ইজি হবে। পেন টুলের নিয়ম হচ্ছে কি অ্যাঙ্কার পয়েন্ট, রাইট, যেদিকে হ্যান্ডেলগুলো যাচ্ছে। তো আমি যদি এই পয়েন্টে শুরু করে যদি এই পর্যন্ত আনি, এনে ধরেন ছেড়ে দিলাম, আমার ডান দিকের হ্যান্ডেলটা কোন দিকে বলেন তো? কেউ একজন, ডান দিকে যে হ্যান্ডেলটা, এটা কোন দিকে আসছে? নিচের দিকে, ডান দিকে আসছে, রাইট? এই যে হ্যান্ডেলটা, তার মানে আমার এখন লাইনটা কিন্তু, যে দেখেন কার্ভটা কিরকম আসতেছে, আমি এই পর্যন্ত এসে যদি ছেড়ে দেই, কার্ভটা আসতেছে নিচের দিকে। সরি, একটু রিফ্রেশ করে নেই, কাজটি করতেছে। এই গেমটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আমি অনেকবারই খেলছি, মজা লাগে। আচ্ছা, লেটস গেট ব্যাক হিয়ার। ও দেখাই দিচ্ছে ফার্স্টে। ওকে, সো এখন আমরা যদি এই পয়েন্ট থেকে স্টার্ট করি, দেখেন আমার হ্যান্ডেলটা যেহেতু নিচের দিকে, ডান দিকে, আমার লাইনটা আসতেছে নিচের দিকে এইভাবে। কিন্তু আমি তো চাই এরকম, কেউ একজন মাউস ক্লিক করতেছেন অনেক জোরে জোরে, ভেঙে ফেলেন না। সো এখানে দেখেন আমার যেহেতু লাইনটা, হ্যান্ডেলটা এদিকে, আমার কার্ভটা এরকম আসতেছে, কিন্তু আমার লাগবে উপর দিকে। এখন এটা কিন্তু উপর দিকে করা যাচ্ছে না। উপর দিকে যদি করতে চান কি করতে হবে, আপনি যখন প্রথমবার আঁকবেন, না ছেড়ে দিয়ে, মানে আমি এখনো ছাড়ি নাই, অল্ট ধরে হ্যান্ডেলটাকে উপর দিকে নিয়ে আসবো। দেখেন অল্ট ধরলে হ্যান্ডেলটা মুভ করা যায়। অল্ট ধরে হ্যান্ডেলটা উপর দিকে নিয়ে আসবো, তাহলে কি হবে, আমার লাইনটা এরকম উপর দিকে আসবে। তখন আবার এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত এসে আঁকলাম এই লাইন, সেম আগের মতো অল্ট ধরে, না ছেড়ে দিয়ে অল্ট ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম, এই হইল, আবার উপর দিকে ক্লিক করেন, হার্ট শেপ হয়ে গেছে। এখন এই গাড়িটা করতে হবে, এই গাড়ি এই পাশ থেকে এই 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 পর্যন্ত যদি আনতে হয়, আপনার ইচ্ছা। এই আপনার কাজ হচ্ছে যত কম অ্যাঙ্কার পয়েন্ট ইউজ করা যায় তত ভালো। মানে এই গেমটা খেলার পরে শেষে আপনাদের সবার একটা মেসেজ আসবে যে আপনি কতগুলা হ্যান্ডেল অথবা অ্যাঙ্কার পয়েন্ট ইউজ করছেন, এরকম কিন্তু একটা মেসেজ আসবে। ওই মেসেজটা আমাদেরকে গ্রুপে পোস্ট করতে হবে। সো যে সবচেয়ে কম অ্যাঙ্কার পয়েন্টের মধ্যে এটা করতে পারবেন, যার হ্যান্ডেল যত বেশি থাকবে, সে হবে উইনার, এবং তারা আমাদের কাছ থেকে পাবেন আকর্ষণীয় পুরস্কার। ক্লিয়ার সবাই? কিভাবে করবেন? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এইটা একটু মজা হবে করলে, মানে এটা করতে মজা হবে না, এটা পানিশমেন্টের মতো লাগবে না। সো দেখেন আমার 14টা নোট ইউজ হয়েছে, 15টার মধ্যে আমি আরো কমাইতে পারতাম চাইলে। নেক্সট স্টেজ, প্লেন টেন, এরকম অনেক কিছু আছে, এটা আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা এই জিনিসটা সার্চ করবেন। মজার ব্যাপার হচ্ছে মাত্র যেটা দেখাচ্ছিলাম, যে এইটা আর অ্যাকচুয়াল পেন টুলটা একইভাবে কাজ করে। আপনারা যদি কখনো কোনো শেপ আঁকতে চান, যেমন ধরেন আমি যদি কোনো হার্ট শেপ আঁকতে চাই, আমি এভাবে আঁকতে পারি। আসলেও এই পর্যন্ত আনলাম, ধরেন ধরে এই শেপটা আঁকলাম, অল্ট ধরে আবার উপর দিকে উঠে দিলাম, আবার এই পর্যন্ত এনে যদি এইভাবে ক্লিক করি, এই হার্ট শেপ। অ্যাঙ্কার পয়েন্ট আমার কয়টা লাগছে দেখেন, আমার হ্যান্ডেল কয়টা, 2টা মাত্র। কিন্তু আমি যদি এই জিনিসটাই এইভাবে না করে অন্যভাবে করি, আমার কটা লাগবে দেখেন, পড়তেও প্যারা লাগবে বেশি। আম হয়ে গেছে, হার্ট তো হয় নাই, একটা আম হয়ে গেছে। ভাইয়া ওই গেমস এর কয়টা লেভেল? গুনি নাই কখনো, অনেকগুলো আছে। তো এরকম আপনারা যদি হার্ট আমরা কি সবগুলাই করব? হ্যাঁ হ্যাঁ, সবগুলো করবেন। তারপরে যদি এরকম হার্ট শেপ আঁকতে চান, আমার মতো যদি আম না বানাতে চান, তাহলে আপনারা এরকম অল্ট প্রেস করে রোটেট করে করতে পারেন, এই। ওকে, গ্রেট। যদিও কখনো যদি, আমি যেহেতু টপিকটা চলে আসছে, যদি কখনো হার্ট শেপ আঁকতে চান আপনারা, ইটস বেটার, যেহেতু আমরা ডাইনামিক কাজ করতে পছন্দ করি, ইটস বেটার টু ইউজ শেপস হার্ট শেপ আঁকার জন্য।
যদি আপনারা, যেহেতু আমরা আইকনে কাজ করব, আমরা কিন্তু শেপ দিয়ে আইকনে কাজ করতে পারি। এই হলো দ্য হার্ট। সো দিস ইজ মোর ডাইনামিক, শেপ দিয়ে করাটা। এখন এটাকে সিলেক্ট করে আপনি যদি চান, ভাই আরেকবার করবেন? না এটা আরেকবার করবো না, এটা এমনি দেখাচ্ছে। ওকে। আচ্ছা, এটা পরে আরেকবার দেখাবো না, আপাতত পেন টুলটা করেন। আচ্ছা, সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ভাইয়া অলটা চাপলে তো লাইনটা অ্যাকুরেট উঠতেছে না। অ্যাকুরেট উঠবে, ওইখানে তো আঁকা থাকে, ওই জন্য ইজি লাগে। এই দেখেন, মানে বাঁকা হয়ে থাকে, উপরে উঠালে হ্যাঁ। এটাও বাঁকা থাকে। একটু তাহলে মাউসটাকে সুন্দর মতো হাত দিয়ে ধরে আর একটু আস্তে আস্তে করার চেষ্টা করেন। যেমন আরেকবার দেখাচ্ছি, এই যে দেখেন এখান থেকে ক্লিক করলাম, এই ছাড়ি না এখনো, অল্ট ধরলাম, অল্ট ধরে এটাকে উপরে নিয়ে এখানে এসে ছেড়ে দিলাম। এইবার লাইনটা এরকম আসবে। এভাবে অল্ট ধরলে হয়, হচ্ছে না। কিরকম হয়, কি হয় আপনারটা? মানে এভাবে বাঁকা হয়ে থাকে, ঠিক হয় না। অল্ট ধরে, অল্ট ক্লিক করে ধরে রাখতে হবে, ধরে রেখে তারপর আইকন চেঞ্জ করতে হবে। অল্ট টিপ দিয়ে ধরে রাখেন। এই যে ধরেন এখানে ক্লিক করলাম না, এটা আমি মাউস ছাড়ি নাই, মাউস ক্লিক করে রাখছি কিন্তু। জি জি। মাউস ও ক্লিক, মাউস ক্লিক করে ধরে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাউস ক্লিক করা অবস্থায়, ধরে রাখা অবস্থায় অল্ট ধরে উপরে নিতে হবে, তারপর ছাড়তে হবে মাউস। তাহলে ঠিক আছে। এবার হয়েছে? জি। আচ্ছা, গ্রেট। আবারও অল্ট ধরে মাউসও না ছেড়ে এই পর্যন্ত এসে এটারে এই। আচ্ছা, এইটা যদি ভালো মতো পারেন, গেমের অনেকগুলো স্টেজ আছে, আপনি পুরোটা কমপ্লিট করতে হবে, একদম শেষ করতে হবে গেমটা। আর এইটা যদি ভালো মতো পারেন, আপনাদের নেক্সট কাজ থাকবে এরকম। এখন এইটা যদি করতে চান, বুঝতেই তো পারতেছেন কি লাগবে। পেন টুল। আচ্ছা, সো এই অ্যাসাইনমেন্টটা আমি দিব নেক্সট ক্লাসে, আগে আপনারা ওই পেন টুলের প্র্যাকটিসটা করেন ভালো মতো। একটা কাজ আমি আরও একটা ব্রশারের কাজ দিব পরবর্তীতে। আর যারা যারা অ্যাসাইনমেন্ট করেন না, যেহেতু আপনাদের নেক্সট ক্লাস কিন্তু হচ্ছে গিয়ে বৃহস্পতি শুক্র বুধ, বৃহস্পতি শুক্র শনি 3 দিন সময় পাবেন। তো 3 দিনে আপনারা চাইলে আজকে রাতেই এস করে ফেলতে পারেন, 5টা হয়ে যাবে, আজকে রাতে ঘুমানোর আগে করতে পারবেন। কালকে যদি সকালে একটু বসেন, কালকে বৃহস্পতিবার, কালকের মধ্যে নামটা করে ফেলতে পারবেন। শুক্র শনি পুরোপুরি ফ্রি, শুক্র শনিতে আপনারা চাইলে আরাম করে বেইজের গেম খেলতে পারেন। আমি আরও 2-1টা ফ্লায়ারের কাজ দিব। তো আমি কিন্তু অলরেডি আপনাদের একটা মানে স্কেজুল দিয়ে দিলাম। যদি কষ্ট করতে চান, আজকে রাতে ঘুমানোর আগে এসগুলো করে ফেলেন, চেষ্টা করেন, কারণ আপনার অবশ্যই কঠিন লাগবে, অবশ্যই মাথা চুল ছেড়ে ফেলতে ইচ্ছা করবে, এটা অবভিয়াস, আমি বলেই দিচ্ছি আগে, কঠিন লাগবেই, একবারে 2বার এত ইজিলি পারবেন না। বাট আজকে রাতে যদি এসটা একটু চেষ্টা করেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিলেন, একটা এস যদি মোটামুটি করা যায়, কালকে সকালে উঠে আপনি আবার ফ্রেশ মাইন্ডে বাকিগুলো করে ফেলবেন, নিজের নামটা করে ফেলবেন। শুক্রবারে আর শনিবারে পুরোপুরি আরাম করে বেজের গেমটা খেলবেন, আর আমি 2-1টা বোনাস ব্রশার দিব, যদি কেউ করতে পারেন, শেষ করতে পারেন, খুব ভালো। আর একটা জিনিস বলতেছি, আপনারা যে কাজগুলো করবেন সেগুলো আপনার পোর্টফোলিও বাড়বে। সো যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি পোর্টফোলিও বাড়বে, তত কাজ পাওয়ার চান্স বাড়বে। এস কোন ফন্ট? এসে দিবেন 5টা, আপনার ইচ্ছা মতো ফন্ট দিলেই হবে। 5 fonts that you like: Nexa, Montserrat, Lato, Oswald, Roboto, আপনার ইচ্ছা, Poppins। আচ্ছা, কয়েকটা ব্রশারের প্রি ভিডিও দিয়েন, ওকে, নো প্রবলেম, দিব না। আচ্ছা, তাহলে আজকে যদি ক্লিয়ার থাকে, আমি অ্যাসাইনমেন্টটা পোস্ট করে দিচ্ছি, রেকর্ডিংটা অফ করি। কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন।